সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1526তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ ইয়ামিন হোসেনের জীবনের এক তাজ্জব, অলৌকিক, রহস্যঘেরা বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর গড়ায় স্ত্রীর কামড়ে স্বামী রহস্যময় মৃত্যু। মানুষের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে, এ আমি প্রথম শুনলাম। আর সেই মৃত্যুটাও যদি হয়ে থাকে বাসর ঘরে, আর সেটাও যদি হয়ে থাকে নতুন বউয়ের কামড়ে, তবে তা কেন? এই গল্পটা এক অলৌকিক রহস্যে ঘেরা বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই ইয়ামিন হোসেনের জীবনের এই ছোট্ট বাস্তব গল্পটা এবং এই ছোট্ট গল্পের মাঝে এমন কাহিনী লুকিয়ে আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। গল্পটা শেষ পর্যন্ত শুনে বরিশালের ভাই ইয়ামিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়ামিন হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার যমজ একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমাদের বরিশালে ওই গ্রামে রয়েছে আমার বাবার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান, মানে মূল বাজারে রয়েছে আমার বাবার অনেকগুলো দোকান। সেই দোকান ভাড়া দেওয়া, এবং বিশেষ করে আমার বাবা অনেক ভালো চাষাবাদ করতে পারতেন। আমাদের অনেক কৃষি জমি রয়েছে, তার পাশাপাশি মুরগির ফার্ম, মাছের ঘের সহ গ্রামীণ যে সমস্ত ব্যবসাগুলো আছে, আমার বাবা সেই ব্যবসাগুলো করেই খুব ভালোভাবে আমাদের পরিবারটা চালাতো। শুনেছিলাম আমার বাবার বিয়ে হওয়ার পরে অনেক বছর ধরে কোনো সন্তানাদি হয় নাই। আমার মায়ের বিয়ের প্রায় 5 বছর পরে আমরা 2 ভাই যমজ হই, এবং এটা আমার মায়ের জন্য আল্লাহর পাওয়া এক দারুণ গিফট ছিল। আমরা হওয়ার পরে আমার বাবা নাকি জোড়া কালো গরু জবাই দেয়, এবং জবাই দিয়ে পুরো গ্রামবাসীকে খাওয়ায়। এমন করে আমাদের গ্রামে আমরা আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। বড় হতে হতে আমাদের গ্রামেরই এক অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই। এটা হচ্ছে আমরা যখন আস্তে আস্তে করে বড় হতে থাকি, ওই মুহূর্তটাতে দেখতে পাই আমাদের গ্রামেরই এক মেয়ে, যার নাম হচ্ছে রেখা। সে আমাদের পার্শ্ববর্তী বাড়িতেই থাকে, এবং সম্পর্কে আমার দুঃসম্পর্কের চাচাতো বোন হয়। এই মেয়েটা একেবারেই কালো, একেবারে কুচ্ছিত চেহারা, এবং ওই বয়স আমাদের থেকে হয়তো 2 থেকে 3 বছরের ছোট হবে। মানে আমাদের যখন বয়স হয় তখনই দৃশ্যটা দেখতে পাই। তো ওর নাম রেখা। ও বেশিরভাগ সময় পানিতে বসে থাকে, পানি এবং শুকনো মিলিয়ে খালে গড়াগড়ি করতে থাকে। সাপ যেরকম পানিতে থাকতে পছন্দ করে, পানি এবং শুকনো মিলিয়ে থাকতে পছন্দ করে, ও এরকম নাকি থাকতে পছন্দ করে। ওরে সবাই আমি দেখতাম ছোটবেলা থেকে নাগিন বলে ডাকতো। ওর চেহারাটা ছিল একেবারে কালো, এবং চোখগুলো ছিল খুবই ভয়ানক। ওর দিকে তাকালেই যে কারো মনে ভয় ঢুকে যাবে, এবং ছোটোবেলা থেকে ওকে কোনোভাবে ঘরে রাখা যাইত না। এবং ও বেশিরভাগ আপনারা দেখবেন খুব খেয়াল করে সাপ যে সমস্ত জায়গাগুলোতে থাকতে পছন্দ করে, যেমন ধরেন আপনার বিশেষ করে যে বাঁশ গাছ যেখানে আছে, বাঁশ গাছ, অথবা আদা পানি, আদা শুকনা, ঝরঝরা মাটি বা শীতল জায়গা, ওই জায়গাগুলোর মধ্যে ও বেশিরভাগ গিয়ে বসে থাকতো। এবং ও মানুষকে দেখলে কেমন জানি জিহ্বা ভেঙাতো, ঠিক অবিকল সাপের মতো। সাপ যেরকম মানুষকে দেখলে জিহ্বা দিয়ে ভেঙায়, এরকম করে ও জিহ্বা ভেঙাইতো। এবং ওর চোখগুলোও ছিল অনেকটা সাপ আকৃতির, এবং ওকে যে কেউ দেখলে ভয় পেয়ে যেত। আর ও বেশিরভাগ সময় গায়ে কোনো পোশাক আশাক রাখতো না। ছোটোবেলা থেকে দেখতাম ওর পোশাক পরাইলে ও খুলে ফেলতো, পোশাক পরাইলে খুলে ফেলতো। তো আমরা সবাই ওরে নাগিন বলে ডাকতাম। আমরা দেখলে ওরে নাগিন বলে ডাকতাম, এবং ওরে দেখলে আমরা খুব দূরে থাকতাম। কিন্তু ও একটা মেয়ে ছিল। আমাদের গ্রামে 8-10টা মেয়ের মতো এই রেখা মেয়েটাও স্বাভাবিক একটা মেয়ে ছিল, সবার সাথে চলাফেরা করা, খাওয়া দাওয়া এরকম। কিন্তু ওর ভিতরে মাঝে মাঝে এই জিনিসগুলো কাজ করতো। মাঝে মাঝে বলতে বেশিরভাগ সময়। ও আমাদের বাড়ি থেকে বেশ দূরে একটা দিঘি আছে, এবং দেখা যেত যে সকাল থেকে বিকাল অবধি পর্যন্ত এই দিঘিতে সাঁতরাইতো, এবং দিঘির পাড়ে এসে বসে থাকতো, একটু মাথা বের করে, মানে ঠিক সাপ যেরকম করে না, এরকম করতো ও। তো এরকম করে আমাদের গ্রামে ও সবার সঙ্গে আস্তে আস্তে করে বড় হচ্ছে। ওই তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়, এবং বড় হবার পরেও ওর স্বভাবটা কিন্তু যায় নাই। ওর মা খুব দুঃখ করে আমাদের ঘরে আসতো, বা এই ঘরে ওই ঘরে সবার কাছে দুঃখ করে বলতো, আমার একটা মাত্র মেয়ে। ওনার একটাই মেয়ে ছিল না, আর কোনো ছেলে মেয়ে ছিল না। তো বলে আমার একটা মাত্র মেয়ে,
এবং আমার মেয়েটার আল্লাহ এরকম বানাইলো, আমার মেয়েটা কেন এরকম হইলো, এবং এই মেয়েরে দেখলে সবাই ভয় পায়, আমার এই মেয়েরে কে বিয়ে করবে, সবাই বলে আমার মেয়ের দাঁতে নাকি বিষ আছে, গ্রামের লোকেরা বলা বলি করে আমার মেয়ে মানুষ নয়, আমার মেয়ে সাপ, আমি কি করবে এই মেয়েটাকে নিয়ে। উনি সবার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করতেন এবং কান্নাকাটি করতেন। তো আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেন, বড় বড় হুজুরদের কাছে, তান্ত্রিকদের কাছে, কবিরাজদের কাছে এই মেয়েকে নিয়ে উনি দৌড়াদৌড়ি করতেন, মানে রেখারে নিয়ে, এবং বলতেন কি হয়েছে। তো হুজুরাও দেখে আসলে তেমন কিছু বুঝতে পারতো না, এবং যারাই দেখতো তারা প্রত্যেকেই বলতো ওর ভিতরে কোনো কিছুই নেই, কোনো জিনও নাই, কোনো পরিও নাই, কোনো কিছুই নাই, কোনো সাপেরও কোনো কিছু নাই, ওর আসলে ছোটোবেলা থেকে এরকম। তো আমরা আসলে মানে বাড়ির মানুষের মুখে শুনেছিলাম আর কি, বাকিটা আল্লাহ জানে। মানে আমরা যখন বড় হই তখন শুনতে পাই এই যে রেখার মা, আমাদের গ্রামে নাকি একটা সাপ ছিল, মানে এই সাপটা নাকি আমাদের পুরো গ্রামটা পাহারা দিত, এবং এই সাপটা খুবই ভালো সাপ ছিল, এবং এইটা আকারে অনেকটা বড় ছিল, অনেক বড় ছিল, এবং আমাদের পুরো গ্রামেও বিচরণ করে বেড়াতো। বাইরের কোনো বিষাদর সাপ আমাদের গ্রামে ঢুকতে পারতো না, এবং বাইরের কোনো বিষাদর সাপ যদি ঢুকতো এটা খেয়ে ফেলতো। এই ঘটনাগুলো আমরা কিভাবে জানি, আমাদের গ্রামে একদিন সাপুরিয়া আসে, এবং সাপুরিয়া আসার পরে সে ভিন বাজায়, এবং ভিন বাজালে পরে গর্ত থেকে এই সাপটা তখন বেরিয়ে আসে, যেটা আকারে ছিল প্রায় অনেকটাই বড়, এবং বেরিয়ে আসার পরেই তখন এই সাপটাকে দেখে সাপুরিয়া বিন বাজানো বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দিয়ে সাপটাকে বলে আপনি চলে যান। তো এরকমভাবে বলার পরেই সাপটা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায়। তখন সাপুরিয়া সবাইকে বলে আপনাদের গ্রাম রক্ষা করার জন্য একটা গ্রাম পাহারাদার আছে, আপনাদের গ্রামে কখনো অশুভ শক্তি ঢুকতে পারবে না, আপনাদের গ্রামের ক্ষতি করবে এমন কোনো সাপ, বিষাদর সাপ বাইরের গ্রাম থেকে আপনাদের গ্রামে আসতে পারবে না, কেননা আপনাদের গ্রামে রয়েছে মুরব্বী। তো তখন সবাই জিজ্ঞেস করলো যে মুরব্বী কি, বলে আপনারা এখন যারা দেখছেন সেই হচ্ছে মুরব্বী, এবং তার বয়স অনেক বেশি, এবং যেটা আপনাদের কল্পনারও বাইরে। সবাই তখন সাপুরিয়ারে প্রশ্ন করলো তার মানে কি এটা জিন, এটা কি জিন সাপ? সাপুরিয়া বলতেছে না, এটা জিন সাপ না, তবে এটা এক ভিন্ন রকম সাপ, আপনাদের এটা কারো ক্ষতি করবে না, এবং এটা কাউকে কখনো কামড়ও দিবে না, এবং কারো কোনো ক্ষতি করবে না। তবে আপনারা যদি এটাকে কোনো সময় রাত বিরাতে রাস্তাঘাটে, পথের ধারে অথবা কোথাও দেখতে পান, আপনারা কিন্তু এটার কোনো ক্ষতি করবেন না। এটা যেমন করে আপনাদের কোনো ক্ষতি করবে না, ঠিক তেমনি আপনারাও একইভাবে এই সাপটার কোনো ক্ষতি করবেন না। এই সাপটাকে দেখলে আপনাদের মতো করে চলে যাবেন, এটাকে এটা রাস্তা ক্লিয়ার করে দিবেন। এই সাপুরিয়া পুরো গ্রামবাসীকে বুঝিয়ে গেছে, কিন্তু বুঝিয়ে যাওয়ার পরে একদিন হলো কি, এই যে রেখার কথা আমি বলতেছি, রেখার মা নাকি আপনার, এগুলো আমার মা এবং দাদির মুখে শোনা, রেখার মা নাকি মুরগির বাচ্চা আনছিল, মানে পালার জন্য তার বাপের বাড়ি থেকে মুরগির বাচ্চা আনছিল। তো ওইখান থেকে নাকি 3টা মুরগি হারায় গেছে, মানে 3টা মুরগির বাচ্চা উনি পাচ্ছে না। এখন 3টা মুরগির বাচ্চা না পাওয়ার পরে সে সবার কাছে বলা বলি করতেছে ওই যে সাপটা আছে, এই সাপটা নাকি তার মুরগির বাচ্চা খেয়ে ফেলে, এবং ওই সাপটা বেশিরভাগ সময় রেখাদের বাড়ির পিছনে, মানে পাহাড়ের মতো না ঠিক, মানে অনেকটা একটু উঁচা একটু জায়গা আছে, অনেক উঁচা একটা ভিটা, এবং ওই মানে আপনার বয়স্ক সাপটা ওই ভিটার মধ্যেই থাকতো। অনেকেই মাঝে মাঝে দেখতো যে সাপটা ভিটার উপরে বসে আছে অথবা ভিটার চারপাশে ঘুরতেছে। তো রেখার মা বলতেছে আমার মুরগির বাচ্চাগুলো ওই ভিটার দিকে গেছে, এবং ভিটার দিকে যাওয়ার পরে ওই সাপটা আমার মুরগির বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে। তো এই সাপটার আমি বাঁচিয়ে রাখবো না। উনি সবার কাছে এগুলো বলা বলি করতো, তো সবাই মানা করতো যে না এটা একটা মুরব্বী সাপ, এটারে মারার দরকার নেই, এটা আমাদের গ্রাম পাহারা দেয়। কিন্তু রেখার মা নাকি কারো কোনো কথাই শোনে নাই। একদিন বিকেলে নাকি উনি রাগ, ওই যে ওনার মুরগির বাচ্চা খেয়ে ফেলেছে, রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে উনি নাকি সাপটাকে মেরে ফেলে। তো এই আমার দাদি বলছিল যে এই সাপটা যেরকম বড় ছিল, এটা যদি শুধু তার লেজ দিয়ে যদি বাড়ি মারতো তাহলেই কিন্তু রেখার মা ওখানে জ্ঞান হারিয়ে ফেলতো, মানে মারা যাইতো। ওই রেখার মা খুব সাহসী মহিলা ছিল আর কি। কিছু মানুষ থাকে গ্রামে অনেক সাহসী হয়, ওই সাহসী মহিলা ছিলেন। তো আমার দাদি বলে এই সাপটা যদি তার লেজ দিয়ে একটা বাড়ি মারতো, রেখার মা সেখানেই মারা যাইতো। কিন্তু সাপটাকে রেখার মা ইচ্ছা মতো পিটাইছে, কিন্তু সাপটা নাকি কোনো প্রতিবাদ করে নাই, মানে রেখার মাকে মারে নাই। যেভাবেই সাপটাকে মারছে এবং মারার পরে সাপটা ওই জায়গার মধ্যেই মৃত্যুবরণ করছে। তো তখন নাকি রেখা ওই মহিলার পেটে ছিল, এবং রেখা পেটে থাকার কারণে জন্ম হবার পরে রেখা ঠিক এরকমটা হয়েছে। এইটা আমাদের গ্রামের যে মানুষরা আছে তারা এটা বলা বলি করে, গ্রামের সবাই বলা বলি করে, এই জন্যই রেখা এরকম হয়েছে, রেখার মা রেখারে পেটে রেখা ওই মুরব্বী সাপটারে মেরে ফেলছে। তো এই সাপটারে মেরে ফেলার পরে কিন্তু আমাদের গ্রামে অনেক ক্ষতি হয়েছে ভাই। ক্ষতি হয়েছে বলতে আমাদের গ্রামের অনেক মানুষকে সাপে কাটছে, জমিতে মাঠে ঘাটে এখানে সেখানে কাজ করতে গেলে সাপে কাটতো, মানে সাপে কাটতো। কিন্তু আমার জন্ম হবার পরে এই মুরব্বী সাপটা থাকতে, মানে আমি দাদির মুখে শুনেছিলাম, দাদিরা বলতো যে আমাদের জন্ম হবার পরে এই মুরব্বী সাপটা থাকতে আমরা কোনোদিনও দেখি নাই যে কোনো রকম মানে সাপে কাটে আমাদের গ্রামে কাউরে
মানে মারতে, কিন্তু রেখার মা ওই সাপটায় মেরে ফেলার পরে অনেকগুলো মানুষ মারা গেছে। তো রেখা কিন্তু বয়সে মোটামুটি ঠিক আছে, বাট অতটা বড় হয় নাই, মানে দেখতে শুনতে হয় না, বয়সও তো আমাদের থেকে 1-2 বছরের ছোট হবে এরকম, কিন্তু ওই শরীরের দিক থেকে অতটা ভারে নাই, মানে দেখলে মনে হয় যে না এখনও পিচ্ছি। তো এই সব সময় হচ্ছে এরকম, মানে আপনার দিঘির পাড়ের মধ্যে শুকনা আদা পানিতে এরকম বসে থাকে, এবং ওর এই জিনিসগুলো দেখার জন্য অনেক সময় দূর দূরান্ত থেকে অনেক মানুষরা আসে। যে অনেকেই বলা বলি করে এখানে একটা মানুষ আছে, একটা মেয়ে আছে, সে আদা সাপ আদা মানুষ। আমি এরকমও শুনেছিলাম এক মানে মহিলা আসছে অনেক দূর থেকে, মানে যশোর থেকে আসছে সেই মহিলা, এবং বলতেছে এই গ্রামে নাকি এক মেয়ে আছে যারা অর্ধেক সাপ অর্ধেক মানুষ, আমরা দেখব। এরকম করে অনেক মানুষও আসতো আর কি রেখার দেখার জন্য। তো রেখার মা গ্রামের সবাইকে বলতো যদি কেউ ওরে দেখার জন্য আসে যাতে আমরা না বলি, কারণ মেয়ে মানুষ তো আগে পরে তো বিয়ে শাদী দিতে হবে। ওরে ধরেন আপনার এখান থেকে জোর করে, পুকুর থেকে জোর করে টাইনা ওর মা নিয়ে যাইতো, ওরে গোসল করাইতো, ওকে স্নুথ ক্রিম দিত, মাথায় তেল দিয়ে দিত, সুন্দর জামা কাপড় পরাই দিত। একটু সুযোগ পাইলে ওই দৌড়ে আইসা আবার এই অর্ধেক পানি অর্ধেক শুকনার মধ্যে এরকম করে শুয়ে থাকতো। মানে ওর মা ওরে যতই ভালো রাখতে চেষ্টা করতো, যতই পরিপাটি রাখার চেষ্টা করতো, ও কোনোভাবেই পরিপাটি থাকতো না। ওই মানে যেরকমই ওরে ভালো করে ওই একটু পরে আবার যেই সেই। তো ওর মা অনেক দুঃখ করতো, আসলে ওর মারও উনি ভুল করছে ওই মুরব্বী সাপটারে মাইরা, এটা সে বুঝতেছে তার অনেক অন্যায় হয়েছে, তারপরে সে চাইতেছে এসব থেকে বের হওয়ার জন্য, আল্লাহর কাছে ফুরিয়ে জানাইতেছে, নামাজ কালাম পড়তেছে, দোয়া চাইতেছে, কিন্তু তারপর তার মেয়েটার ভালো হয় না। তো এই করতে করতে আমাদের পরিবারে একটা ঘটনা ঘটে গেল ভাই। আমাদের বয়স, আমার বড় ভাইয়ার নাম হচ্ছে ইয়াসিন, আমার নাম হচ্ছে ইয়ামিন। তো আমার বড় ভাইয়ার বয়স তখন প্রায় 20 থেকে 21 বছরের কাছাকাছি। তো আমরাও ভাইয়ার সমবয়সী, মানে আমরা জমজি হয়েছি, ভাইয়া হয়তো আমার কয়েক ঘন্টা আগে দুনিয়াতে আসছে, তো আমি ভাইয়ার মতোই ডাকি, মানে বড় ভাইয়ের মতোই সম্মান করি। তো কিছুদিন ধরে একটা জিনিস খেয়াল করে দেখতাম কি, ইয়াসিন ভাইয়া বেশিরভাগ সময় ওই দিঘির পাড়ে গিয়ে এই রেখা মেয়েটার দিকে তাকায় থাকতো। তো এখানে আপনাকে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের পরিবারের একটা ঘটনা। এটা হচ্ছে আমাদের বয়স যখন প্রায় 4 বছর, ওই মুহূর্তে আমার ফুফু বিয়ে দেওয়া হয়, কিন্তু আমার ফুফাটা ভালো ছিল না, আমার ফুফিরে মারতো, গায়ে হাত তুলতো, খুব টর্চার করতো। তো একটা সময় আমার আব্বা রাগ করে আমার ফুফুরে আমাদের বাড়িতে নিয়ে আসছে। তা আমাদের বাড়িতে নিয়ে আসার পরে ফুফু হঠাৎ করে মারা যায়। ফুফু এমনি একটু অসুস্থ ছিল আর কি, ফুফু মারা যায়। তো আমার একটা ফুফাতো বোন আছে আখি, ও আবার আমাদের বাড়িতে থাকতো। আখি আমাদের বাড়িতে থাকতো। তো এখন হয়তো কি, মানে ও আমাদের বাড়িতে আম্মুর সঙ্গে রান্নাবান্না করতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেহেতু কোনো বোন ছিল না, তো এই কারণে আমার আম্মু নিজের মেয়ের মতো আখিরে রাখতো। ওর ঠিক যখন যা লাগে আমার আম্মা নিজে না খাইয়া ওরে খাওয়াইতো, মানে খুব যত্ন করতো ওর প্রতি। আমার মায়ের খুব ভালোবাসা ছিল। ও এরকম আর কি, মানে আমার যেহেতু বোন নেই, আম্মা এরকম করে ওকে দেখতো। তো এবার হলো কি, মানে আমার ভাইয়া দেখতাম কি মাঝে মাঝে যখন দিঘির পাড়ে বসে থাকতো, ভাইয়া বেশিরভাগ সময় এই রেখার দিকে তাকায় থাকতো। তো ধরেন মানে আমাদের তো আসলে ওরকম কোনো কাজকাম করা লাগতো না, আমরা দুই ভাইয়ের শখ করে দুইটা ছাগল পালতাম, মানে একসঙ্গে ছাগল কিনতাম, ভাইয়া একটা পালতাম একটা পালতাম, মানে যারটা বড় হইবে আমরা বিক্রি করে নিজেরা জামা কাপড় কিনবো এরকম আর কি। তো দেখতাম কি ছাগলটারে নিয়ে যখনই মাঠে যাইতাম, ভাইয়া তখন ছাগলটারে মনে করেন বাইদে দিত, দেওয়ার পরে এই পুকুর ঘাটে বসে বসে রেখার দিকে তাকায় থাকতো। রেখা পানির মধ্যে এরকম মানে আপনার গড়াগড়ি করতো। ও আসলে মনেও হয় না যে ও যে মেয়ে, ওর ভিতরে মেয়ের মতো কোনো কিছুই নাই, দেখে মনে হয় যে ও যে মেয়ে মানুষ, ওরা মনে হয় ছেলের মতো লাগে এরকম। এবং মাথার চুলগুলো এরকম মানে ছেলেদের মতো করে কাইটা রাখতো, সবসময় মাথার চুল বড় রাখতো না, নিজে নিজে চুল কাইটা ফেলতো। এবং ও কী করতো, বটি দিয়ে নিজে চুল কাটতো, যেটা অবাক করার কথা, বটি দিয়ে চুল কাটতো। তো এরপরে হয়তো কি ভাইয়া সব সময় এই ঘাটে বসে বসে ওর দিকে তাকায় থাকতো। তো এই তাকায় থাকতো, কী কারণে তাকায় থাকতো আমি প্রথম দিকটা বুঝতে পারতাম না। এবং মাঝে মাঝে রাতের বেলায় আমি আর ভাইয়া এক খাটেই ঘুমাইতাম, একই খাটে ঘুমাইতাম, পাশাপাশি বালিশে ঘুমাইতাম। ভাইয়া দেখতাম কি মানে মধ্যরাতে হঠাৎ করে উঠে যাইতো, মানে আমার সঙ্গে শুইতো, হঠাৎ করে উঠে যাইতো, উঠে গিয়া প্রচুর ঘামাইতো। এদিকে মনে হচ্ছে শরীর থেকে প্রচণ্ড রকমের ঘাম বেরিয়েছে। তো এরকম ঘাম বেরিয়েছে কেন বুঝতে পারতাম না, কী হয়েছে এরকম ঘামাইতেছে কেন, ওগুলো বলতাম যে ভাইয়া তোমার এরকম ঘামাইতেছো কেন, কী হয়েছে বলো। ভাই কোনো কিছু বলতো না, হাত মুখ ধুইতো এবং ধোয়ার পরে আবার শুইতো, আবার একটু পরে ঘামাইতো। তো এমন করতে করতে আমি একদিন আম্মারে বললাম, আম্মা এই ঘটনা, ভাইয়া তো রাতেরবেলা ঘুমাইলে মানে হঠাৎ করে মধ্যরাতে লাফ দেওয়া উঠে, এবং উঠলে ভাইয়ের শরীর থেকে প্রচুর পরিমাণের ঘাম বের হয়, মানে ভাইয়া অনেক ঘামাইতেছে দেখে এরকম মনে হয়। তো কি করা যায় এটা বলতেছি। এখন বলার পরে আমার আম্মা তখন বলতেছে যে আমি তো বুঝতেছি না, আরে নাহলে একটা তাবিজ দেবো। আম্মা এটা ওরা তাবিজটা পড়াইছে, তাবিজটা পড়ানোর পরে শুরু হইলে এই ঘটনা। তাবিজটা যখন থেকে পড়াইছে এরপর থেকে ভাইয়া করতো কি এই জায়গার মধ্যে যায়, মানে দিঘির পাড়ে গিয়া চুপচাপ ওই মেয়েটার দিকে তাকায় থাকতো।
মেয়েটা পানির মধ্যে এরকম গড়াগড়ি করতো। ওর মা যখন খাবার নিয়ে আসতো ও খাবার খাইতো, পাড়ে আসতো খাবার খাইতো, খাবার খেয়ে আবার পুকুরে পড়ে যেত। একটা সময় ওর মা ওর হাল ছেড়ে দেয়, মানে রেখার মা ওর হালটা ছেড়ে দেয় যে আসলে কি করবে, মেয়েরও তার ভালো করতে পারে না। যতভাবেই উনি চেষ্টা করে মেয়েটারে ভালো রাখার জন্য, ভালো জামা কাপড় পরায় সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য, মেয়ে দেখা যায় যে মানে সময় গড়িয়ে গেলে আবার যেই সেই ওই আবার আগের পজিশনে চলে যায়। তো একটা সময় ওর মা আসলে একেবারেই নিরাশ হয়ে গেছে, নিরাশ হয়ে মেয়ের উপরে হাল ছেড়েই দিছে, দূর চাই ওর ভাগ্যে যা আছে তাই হবে। এখন মেয়ে মানুষ তো এই জন্য সকাল বিকাল মাঝে মাঝে খাবার নিয়ে যেত, মাগরিবের পরে জোর করে নিয়ে আসতো, আসতে চাইতো না, ওর আম্মা ওর হাত ধরে টাইনা জোর করে বাড়িতে নিয়ে আসতো। তো ভাইয়া দেখতাম কি এই ঘাটে বসে বসে খালি ওর দিকে তাকায় থাকতো। এমন করে বহুদিন কেটে গেছে, যাওয়ার পরে একদিন আমি বলি, কি ব্যাপার ভাইয়া তুমি এর দিকে এমনি তাকায় থাকো কেন, ওর কি বিয়ে করবা? এইটা বলা মাত্রই ভাইয়া তখন আমার দিকে তাকিয়ে বলতেছে যে তুই কেমনে জানলি? আমি কেমনে জানলাম মানে কি বলতেছ? বলা আমি যে ওরে বিয়ে করবো এটা তুই জানলি কেমনে? আমি তখন বললাম ভাইয়া কি বলো, তোমার কি মাথা টাথা গেছে? তোমার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছো? কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি রেখারে বিয়ে করবা কেন? রেখা তো হচ্ছে একটা মানে একটা সাপ, ওই কি মানুষ নাকি? ওই তো একটা সাপ, ওর আধা মানুষ আধা সাপ, ওর কি তোমার মানুষ মনে হয়? আর ওর চেহারা তো মনে হয় মানে পাতিলার তলার মতো কালা, এত কালা একটা মেয়ের তুমি কেন বিয়ে করবো? মানে ভাইয়ারে বলতেছে, ভাইয়া তখন আমারে বলতেছে আমি রেখারেই বিয়ে করবো। আমি তো অবাক, কিরে ভাই এগুলো কি বলে, ভাই কি পাগল হয়ে গেল নাকি, ভাইয়ের ব্রেনে কি কোনো সমস্যা দেখা দিছে? আমি তখন ভাইয়ারে বলতেছি, ও ভাইয়া তুমি সব কি কথা বলো, তুই কি উল্টাপাল্টা কথা বলো, তুমি রেখারে বিয়ে করবা, রেখারে বিয়ে করবা, এটা কোনো কথা নাকি? তা তুমি কি পাগল হয়ে গেলা, তুমি কেন রেখারে বিয়ে করবা? এগুলো বলার পরে ভাইয়া তখন বলতেছে যে আমি যদি বিয়ে করি তাহলে রেখারেই বিয়ে করব। আমারই কথাটা খুব খারাপ লাগছে, লাগার পরে তখন মনে করেন আমার দাদিও বাইচা ছিল, আমার মাও বাইচা আছে। তো আমি একদিন করলাম কি, সুন্দর ভাই তো সব সময় কি ওখানে বসে থাকে, মানে এই রেখা যে কৌশল মানে করে রেখার দিকে এক নজর মানে চোখের পলক ফলায় না, এভাবে তাকায় থাকে। তো বাড়িতে আসার পরে আমি মার কাছে বললাম যে মা এমন এমন ঘটনা, ভাইয়া তো মনে করেন দিঘির পাড়ে যায় এবং দিঘির পাড়ে গিয়া রেখার দিকে তাকায় থাকে, এক নজরে তাকায় থাকে। আর তাকায় থাকার তো কোনো সমস্যা না, এখন বড় সমস্যা হয়েছে কি, ভাইয়া বলতেছে যে ভাইয়া নাকি রেখারে বিয়ে করব। আমার আম্মা বলে এটা তুই কি বলিস, রেখারে বিয়ে করব মানে, রেখা কি কোনো মেয়ে নাকি? আমি বললাম তো আমি তো সেটাই ভাইয়ারে বলতেছিলাম। আর এটা বলার পর তো ভাইয়া আমার উপরে খেপে গেছে, মানে রেগে গেছে। ভাইয়া আমারে বলে যে কি বলস, আমি রেখারেই বিয়ে করব, আমার বিয়েরে ভালো লাগে, আমার বিয়ে করব। তো ওই দিন রাতের বেলায় আমার মা তখন ভাইয়ারে জিজ্ঞাসা করে, মানে ইয়াসিন ভাইয়ারে জিজ্ঞাসা করে যে ইয়াসিন এটা তুই কি বললি ইয়ামিনের কাছে, তুই নাকি কোন রেখারে বিয়ে করবি? আর ভাইয়া তখন বলতেছে যে আমি বিয়ে করব, মেয়েটা কালো হলে কী হয়েছে, তার মনটা অনেক ভালো, আমি ওটারে বিয়ে করব। তা আমার বড় ভাই কিন্তু আবার একটু রসিক প্রকৃতির মানুষ, মানে দুষ্টমি করতে পছন্দ করে। ধরেন অনেক সময় দেখা যায় যে সিরিয়াস বিষয় নিয়ে উনি দুষ্টামি করে, একদম সিরিয়াস একটা বিষয়, আমরা সবাই সিরিয়াস, বাট উনি ওটা নিয়ে দুষ্টামি করে, এরকম আর কি। তেন আমার মা তখন ভাইয়ারে বলতেছে, মানে আমার দাদি বলতেছে যে ওর মনে হয় ওই কালীরে পছন্দ হয়েছে, ওই কালীরে বিয়ে করবো, সমস্যা কি, ও কালীর পূজা দিব, ওই হিন্দুগো যেরকম কালীর পূজা দেয় ওইটারে বিয়ে করে আইনি ওটার পূজা দিব, এই তো কালী। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, সমস্ত ধর্মকে আমি সম্মান রেখে বলি, কেউ আমাকে খারাপভাবে নেবেন না। অনেক সময় হিন্দু অনেক মহিলারা আসলে কিন্তু দেখতাম ওরে দেখলে মানে ধরেন রেখা যে পানিতে এরকমভাবে আছে ওর পূজা করতো, তো এটা ওর মা বাধা দিত, বা হিন্দু অনেক মহিলারাই সেটা করতো। এবার আমার দাদি বলে কি যে ওই রেখারে বিয়ে করব এবং রেখারে বিয়ে করে রেখার পূজা দিব, সমস্যা কি, ঘরে আইনা রেখারে সাজায় এরপরে পূজা দিব। তা আমার দাদি আমার মা মানে মনে করছে যে ভাইয়া মনে হয় দুষ্টামি করতেছে। আর সব সময় দেখতাম ভাইয়া ওইখানে গিয়া এখানে বসে থাকে এটা সেটা, এবং এরপরে কি শুরু করছে জানেন, ভাইয়া বাজারে যাইবো, যে রেখার জন্য খাবার নিয়ে আসবে, মানে এইটা সেটা বিভিন্ন ধরনের খাবার রেখার জন্য নিয়ে আসবে, আইনা রেখারে খাওয়াবে, এই তুমি খাও, এটা সেটা খাওয়ায়, মানে আমি নিজে দেখতাম এগুলা। একটা সময় আমার নিজের কাছে খুব রাগ হয়েছে, মানে অনেক রাগ হয়েছে ভাইয়ের উপরে, কী রে ভাই এগুলো কী করতেছে, ভাইয়ের কি বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে, মাথা পুড়েই গেছে নাকি, যে ভাইয়া বাজার থেকে ধরেন খাবার টাবার না রেখারে খাওয়াইতেছে, ওর মতো একটা কালী মাইয়ারে, এটা কেমন কথা। এবার আমি একদিন ভালো করে আমার মায়ের বুঝাইছি যে মা তোমরা যেটাকে হেলাফলা হিসেবে নিতেছো, বিষয়টা আসলে হেলাফলা না, ভাইয়া কিন্তু সত্যি রেখার উপর দুর্বল হয়ে গেছে, এবং ভাইয়া বাজার থেকে রেখার জন্য খাবার টাবার নিয়ে আসে, আইনে এগুলো রেখারে পুকুরের মধ্যে খাওয়ায়। আমার আম্মা তখন করলো কি, বলতেছে আয় হায় তাইলে তো সর্বনাশ, এবার ভাইয়ারা আর ঘর থেকে বেরোতে দেয় না, এই ঘরের মধ্যে ভাইয়ারা আটকায় রাখে, মানে হাত পা বাইদা রাখে, এমন একটা অবস্থা যে ভাইয়ারা ঘর থেকে বেরোতে দেয় না, ভাইয়ারা এরকম মানে এরকম ঘরের মধ্যে বাইদা রাখে, এরকম শিকল আছে না, মানে শিকল দিয়ে কোমরে বাইদা রাখে। তখন আমাদের মোটামুটি পুরো গ্রামে এটা জানাজানি হয়ে গেছে যে আমার ইয়াসিন ভাইয়া এই রেখারে বিয়ে করতে চায়,
এটা পুরো গ্রামের মানুষ মোটামুটি জেনে গেছে, যার জন্য দেখা যায় আমি বাজার সাজারে গেলে সবাই আমার সাথে মস্কারি করতো, মানে আমার সাথে দুষ্টামি করতো এবং বলতো যে এই তোর ভাবিরে ডাক দিয়ে নিয়ে আয়, এই তোর ভাবি তো পুকুরে শুয়ে আছে, তোর ভাবিরে ডাক দিয়ে আন, মানে এগুলো আমারে বলতো। আমার কাছে খুব রাগ লাগতো তখন যে এই সমস্ত কথা আমারে কেন বলবে, তোর ভাবি পুকুরে শুয়ে আছে, তোর ভাবিরে ডাক আন, বা অনেকেই বলতো এই সমস্ত কথাবার্তা আমাকে শোনাইতো। আমি তখন আম্মারে বললাম যে আম্মা ভাইয়ার এই শিকল দিয়া বাইদা রাখি, তারপরেও তো কোনোভাবে ভাইয়া ঠিক না। ভাইয়া তখন করে কি জানেন, এই শিকলের মধ্যে থাইকা বলে আমি রেখারে বিয়ে করব, আমি রেখারে ভালোবাসি, আমি রেখারে বিয়ে করব। আমার আম্মা কত হুজুর, কত কবিরাজ, কত আনছে আমার ভাইয়ার জন্য, বাট কোনোভাবে কাজ হয় না। যে মেয়ের দিকে একবার তাকাইলে মানুষ দ্বিতীয়বার তাকায় না, যার চেহারা একেবারে কালো, যারে দেখে অর্ধেক সাপার অর্ধেক মানুষ মনে হয়, আমার ভাইয়া ওই মেয়েরা নাকি বিয়ে করব। এবং ওই মেয়েরা ছাড়া ভাইয়া কোনো কিছু বুঝেই না, মানে কোনো কথা বুঝতেই রাজি নেই। ভাইয়ার কথাই একটা যে আমি এই মেয়েরে বিয়ে করব, আমি ওরে বিয়ে করব, মানে ভাইয়া জাস্ট হচ্ছে খালি এটাই খালি জপত। এরকমভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে এবার হইলো কি, একদিন ভাইয়ার যে বাইদা রাখছে আমার খুব কষ্ট হইতেছে, কারণ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা ছিল একেবারে আত্মার সম্পর্ক, আমরা যমজ দুনিয়াতে আসছি। তো ভাইয়ের এরকম করে বাইদা রাখছে দেখা আমার খুব খারাপ লাগতেছিল। একদিন হইলো কি, ভাইয়ের ঘরের মধ্যে বাইদা রাখছে, আমি ওখানে যেয়ে বলতেছি ভাইয়া তুমি কিছু মনে করো না, তখন দুপুরবেলা ছিল। ওই দিন আমার মুরগির মাংস রান্না করছিল, আমরা ভাত খাইছি, তো ভাইয়ের জন্য আমি ভাত নিয়ে গেছি মুরগির মাংস দিয়া। তো যাই আমি বাইরে চুকির উপরে বসে বলতেছে ভাইয়া এই যে তোমার বাইদা রাখছে পাগলের মতো, তুমি কি আসলেই পাগল? আমার ভাইয়া তখন আমার দিকে তাকায় বলতেছে আমি তো পাগল না। তাই আমি বললাম তুমি যদি পাগলই না হবা তাহলে তোমার এইভাবে বাইদা রাখছে কেন? ভাইয়া তখন বলে যে তাইলে আমার আম্মারে বল আমার ছেড়ে দেওয়ার জন্য, আমি তো পাগল না, আমার এখানে কেন বাইদা রাখছে? আমি বললাম ভাইয়া তুমি কি পাগল না, তুমি ভালো, এটা তুমি স্বীকার করো তুমি ভালো। ভাইয়া বলে হ্যাঁ আমি ভালো। আমি যে তুমি কেমন ভালো? যে মেয়ের দিকে মানুষ একবার তাকাইলে থুথু ফেলে, এবং যারে সবাই বলে নাগিন, যারা বলে মানে সাপ, যারা অর্ধেক মানুষের মতো অর্ধেক সাপের মতো, ওর দিকে একবার তাকাইলে মানুষ দ্বিতীয়বার তাকায় না, থুথু ফেলে, তুমি এই মেয়েরই বিয়ে করার লেগে পাগল হয়ে গেছো, তাহলে কি তোমার মানুষ কইব? তাই সবাই তোমার তো পাগলই কইব না, তো তোমার তো আর ভালো কি বলবে? ভাইয়া তখন আমার বলে তোরা তো বুঝিস না, আর আমার ভিতরের কথাটা তো আমি কাউকে বলতে পারতেছি না। তখন আমি ভাইয়ারে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভিতরের কথা শুনবো, তোমার ভিতরের কি কথা তুমি আমার কাছে বলো, আমি একটু শুনি, যে তোমার ভিতরের কি কথা আমি একটু শুনি, আমার কাছে বলো। ভাইয়া তখন আমারে বলতেছে আমি তোরে বলতে পারি, একটা শর্ত আছে। আমি যে ঠিক আছে বলো কি শর্ত? আমারে বলে আমি যে তোর কাছে বলবো এটা তুই কাউরে বলতে পারবি না, মানে কাউকে জানাইতে পারবি না। আমার আচ্ছা ঠিক আছে যাও, আমি কাউরে বলবো না, কাউরে জানাবো না, তুমি আমারে বলো যে তুমি কি বলতে চাও। ভাইয়া তখন আমারে বলতেছে যে আমি যদি রেখারে বিয়ে করি তাহলে আমি কোটিপতি হয়ে যাব, আমার আর কোনো অভাব থাকবে না, এবং আমি সারা জীবনের জন্য, মানে এক কথায় বলতে গেলে আমি সারা জীবনের জন্য মহাধনী মানুষ হয়ে যাব, আমার আর কোনো কিছুর অভাব থাকবে না। তাহলে আমি বললাম ও মা এটা কী বলে, কি পাগল হয়ে গেল নাকি, যে রেখারে বিয়ে করলে সে সবচেয়ে বেশি ধনী মানুষ হয়ে যাবে, তার আর কোনো অভাব থাকবে না, মানে এইটা কেমন কথা? তাই আমি বললাম যে ভাইয়া তুমি এটা কেমন কথা বলতেছো, যে তুমি রেখারে বিয়ে করলে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা, তোমার আর কোনো অভাব থাকবে না, আর কোনো অনটন থাকবে না, এগুলো তো একরকম হাস্যকর কথাবার্তা ভাইয়া, এগিয়ে কী বলতেছ? আমার ভাইয়া বলে আমি তো তোর ওয়াদা করেছিলাম কাউরে বলবি না, তুই কাউরে বলিস না, কিন্তু ভাইয়ার কথা শোন, আমি রেখারে বিয়ে করলে আমি 7 রাজার ধন পাবো। তাই আমি বললাম রেখারে বিয়ে করলে 7 রাজার ধন পাইবা, কেমনে পাইবা? ভাইয়া বলে রেখা যেই পুকুরের মধ্যে ঘোরাঘুরি করে, যেই পুকুরে থাকে, ওই পুকুরের মধ্যেই 7 রাজার ধন আছে, এবং আমি যদি রেখারে বিয়ে করি তাহলে আমি ওই 7 রাজার ধন পাবো। আমি বললাম যে এটা তোমারে কে বলছে? ভাইয়া বলে এটা আমার হুজুরে বলছে। তা কোন হুজুর? আমার ভাইয়া বলে ওই হুজুরে তুই চিনবি না, ওইটা অলৌকিক হুজুর। আমি বললাম এই অলৌকিক হুজুরে তোমার বলছে তুমি যদি রেখারে বিয়ে করো তাহলে তুমি 7 রাজার ধন পাইবা? আমার ভাই তখন আমারে বলতেছে শুধু 7 রাজার ধন পাবোই না, আমার 7 রাজার ধন অলরেডি দেখাইছে, আমার 7 রাজার ধন দেখাই দিছে, যে আমি যদি রেখারে বিয়ে করি তাহলে এই মানে ধন সম্পদগুলো আমি পাবো, এগুলো আমার দেখাই দিছে, 7 রাজার ধন আমার হাতে নিয়ে দেখাইছে। তখন আমি বুঝলাম যে আসলেই আমার ভাইয়ার মাথা গেছে, আমার ভাইয়া মনে হয় পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। মানে যেহেতু সে সামনাসামনি এই ধরনের কথা বলতেছে, রেখারে বিয়ে করলে সে 7 রাজার ধন পেয়ে যাবে, এবং সবই তার চোখের সামনে, এখন তারে নাকি সব কিছু দেখাইছেও, এটা তো আসলেই অনেক হাস্যকর একটা বিষয়। তো এবার দেখা গেল কি যে আমি বলছি যে হ্যাঁ ভাইয়ার মাথা পুরোপুরি গেছে, আম্মারা যে বলতেছে আম্মা এমন এমন ঘটনা, ভাইয়া বলতেছে এই কথা। আমার আম্মা বলে তোর ভাইয়া পাগল হয়ে গেছে, ইয়াসিন পাগল হয়ে গেছে, ইয়াসিন আর ভালো হইল না, ও পাগল হয়ে গেছে, এগুলো বলতেছে। এবার যে ভাইয়ার এই শিকলে বাইদা রাখছে, ভাইয়া যে পরিমাণের পাগলামি করতেছে বলার মতো না। আমি রেখারে বিয়ে করব, আমার রেখার কাছে যাইতে দেন, আমি ঘর ভেঙে ফেলবো, আমি বাড়ি ভেঙে ফেলবো, আমি কাউরে বাঁচায় রাখবো না, আমি এই করবো, আমি সে প্রচুর পাগলামি করতেছে। শুধু যে পাগলামি তাও না, মানে নিজের হাতে নিজে কামড়াইতে আসে, নিজের জিব্বার মধ্যে নিজে কামড় দিতে আসে, নিজের চুল নিজে টান দিয়ে উঠে ফেলতেছে, মানে কি যে একটা অবস্থা করতেছে যা ঠিক বলার মতো না।
সবাই মিলে ভাইয়ারে বুঝাইতেছি, ভাইয়া এগুলো কী করতেছ, না সে আর কারো কোনো শোন আমার রেখানাই না দে, মানে এই ফুটের মধ্যে মানে তার মুখ তো আর আমরা বন্ধ করতে পারি না, এই ফুটের মধ্যে কামড় দিয়া রক্ত বের করে ফেলে, তার পুরো শার্ট রক্ততে বেরিয়ে যায়, জিব্বায় কামড় দিয়ে ফেলে, হাতের মধ্যে কামড় দিতেছে, মানে যা করতেছে তার রীতিমতো ভাইয়া মারা যাওয়ার মতো অবস্থা। এবং ঠোঁটের মধ্যে যে কামড় দিতেছে, কামড়ের সঙ্গে সঙ্গে তার মুখ থেকে রক্ত বেরিয়েছে, মানে দেখে বোঝা যাবে মারা যাবে। ওই একটা কথাই বলে আমার রেখারে বিয়ে করাও নাইলে আমি মরে যাবো, আমার রেখারে বিয়ে করাও নাইলে আমি মরে যাবো। এবার আমরা তখন রেখার মার সঙ্গে কথাবার্তা বলি, মানে ভাইয়ার অবস্থা যখন দেখলাম যে নাজেহাল, ভাইয়াকে বাঁচানো যাবেই না, ভাইয়া কোনোভাবে বাঁচবেই না, ভাইয়া প্রচণ্ড রকমের পাগলামি শুরু করে দিচ্ছে, ভাইকে বাঁচানো আর সম্ভব হবে না, এই অবস্থা যখন দেখলাম ওই মুহূর্তে আমরা তখন করলাম কি, আমার এই বিষয়টা জানাইলাম যে মা এমন এমন ঘটনা, ভাইয়া তো এরকম 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 করতেছে, এখন কি করব। আমার আম্মা তখন বলতেছে আমি তো বুঝতেছি না, আমার তো মাথায় আসতেছে না ও কেন এরকম করতেছে, কী কারণে এরকম করতেছে, ও কবে ভালো হইব। তো এবার আমার আব্বাও তখন কান্নাকাটি করে, আমার দাদিও কান্নাকাটি করে, সবাই কান্নাকাটি করে। এই পর্যায়ে আমার দাদি এসে বলতেছে যে আমার নাতি মরে যাওয়ার থেকেও আমার চোখের সামনে থাকুক, দরকার হলে ওই কালী মেয়েরই বিয়ে করক, আমি ওই কালী মেয়েরই বিয়ে করবো, ওই রেখারই আমার নাতিরই বিয়ে করামো, তাও যাতে আমার নাতি আমার কাছে থাকে, আমার নাতি যদি মইরা যায় তাইলে আর আমার এসব হয়ে কী হবো। কারণ ও যেভাবে খাওয়া দাওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দিচ্ছে, মানে টোটালি খাওয়া দাওয়া করে না, এবং জিব্বার মধ্যে কামড় দিতে আসে, ঠোঁটের মধ্যে কামড় দিতে আসে, নিজের হাতে নিজে কামড় দিতে আসে, চুল টানতে উঠে ফেলতেছে, মানে খুব বাজে অবস্থা। তো আমার দাদি তখন মানে কান্নাকাটি করতেছে, যেহেতু মানে আমার একটা মানে দাদি বলতেছে আমার নাতিটা মরে যাবে, আমি ওই রেখার কাছে ওরে বিয়ে দেবো, রেখার কাছে ওরে বিয়ে দেবো, আমি আর কোনো কথা শুনতে চাই না। এবার দাদি আমারে গালাগালি করে, আব্বুরে গালাগালি করে যে তোরা আমার কথা শোন, আমি যা বলি তাই কর, ওই রেখার সঙ্গে ওরে বিয়ে দিয়ে দিয়ে আমার কথার কোনো বাইরে যাইস না। এবং দাদি গিয়া রেখার মায়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, তোর মেয়েরে আমার ছেলেরই বিয়ে করা, নাহলে আমার ছেলে মরে যাবে, এগুলো বলাবলি করতেছে। তো এই বলাবলির মাঝে তখন আমার মানে সবাই তখন বললো যে কী আর করা। এবার লাস্ট পর্যন্ত ওই পাগলিরে, ও তো মানে পুরোপুরিভাবে বলতে গেলে মানে 70% পাগল, ওইখান থেকে তখন ওরে ধরে আনছে। ধরে আনার পরে মানে এইটা আমাদের গ্রামের খুব আলোচিত একটা ঘটনা, যেটা আজ পর্যন্ত প্রতিটা মানুষের মুখে মুখে আছে। ওই জায়গা থেকে তখন রেখারে পুকুর থেকে উঠে আনছে, উঠাই না ওরে বউ সাজাইছে। আমার ভাইয়ার কোমরে যে শিকল ছিল, শিকলের বাদল ভাইয়ার খুলছে, ভাইয়ার শিকলের বাদল খোলার পরে তখন মনে করেন ভাইয়ারে তখন ঘরের ভিতরে নিয়ে গেছে, এবং ভাইয়ারে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে মানে সুন্দর করে ভাইয়ারে ঘরে নিয়েছে, আইন বট্ট সাজা, ওই দিন ভাইয়ের বিয়ে হয়েছে, রেখার সাথে ভাইয়ার বিয়ে হয়েছে, এবং এটা প্রচুর একটা হাসাহাসি বিয়ে, সবাই হাসাহাসি করতেছিল। পরে রাতেরবেলায় ভাইয়া রেখারে নিয়ে তখন বাসর ঘরে ঢুকছে। আম্মা তো ধরেন প্রচুর কান্নাকাটি করতেছে, কারো কাছে মুখ দেখাইতে পারে না, সবাইগুলো বলাবলি করে, কথাবার্তাগুলো বলাবলি করে, কারোর সামনে যাইতে পারি না, মানে খুব লজ্জাজনক একটা বিষয়। তার মধ্যে তখন করলো কি যে ভাইয়ার সঙ্গে রেখার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে ভাইয়া তখন রেখারে নিয়ে বাসর ঘরে ঢুকছে। তো বাসর ঘরে ঢুকার পরে আপনার বাসর ঘরে মনে হয় আপনার ভাইয়া যখন বাসর ঘরে তখন মানে 10টা কি 10:30 মতো বাজে, 12টা কি 12:30টার দিকে আমার আম্মা তখন দিছে চিৎকার, মানে ঘরের মধ্যে, আম্মা তো আমার ঘরেই ঘুমাইতে আছে, আমার ঘরের মধ্যে চিৎকার দিছে। সবাই তখন দৌড়ে ঘরে গেছে, ঘরে যে আম্মারে বলতেছে কী হয়েছে কী হয়েছে, চিৎকার দিলেন কেন, কী হয়েছে। আম্মা তখন বলতেছে মানে সারাদিন তো আম্মা মানে কান্নাকাটি করছে, মানে ঘুমায় নেয়, আজকে কয়েকটা দিন ধরে ঘুমাইতে আসে না, যেদিন থেকে রেখার সাথে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে ওই দিন থেকে আম্মার ঘুমাইতে আসে না। আম্মার চিৎকার দিছে, এবং আম্মার চিৎকারের সঙ্গে সঙ্গে আমরা সবাই আম্মার রুমে গেলাম, এবং আম্মার রুমে যাওয়ার পরেই আম্মার রুম থেকে বেরিয়ে দেখতেছি কি রেখা ভাইয়ার ঘরের দরজার সামনে এসে কান্না করতেছে। ভাই যে ঘরে আছে ঘরের সামনে এসে রেখা কান্না করতেছে। তো রেখা যখন কান্না করতেছে সবাই তখন বলে কী ব্যাপার, ও কান্না করতেছে কেন, সবাই এসে দেখছে ও কান্না করতেছে। এবার আমার আব্বা তখন দৌড় দিয়ে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখতেছে আমার ভাইয়ার মুখ দিয়া মানে সাপে কামড় দিলে যেরকম মুখ দিয়ে ফেনা বেরোইতেছে ওরকম ফেনা বেরোইতেছে। আমার আব্বা তখন দিছে চিৎকার, এদিক দিয়ে আমার খারাপ স্বপ্নে দিয়ে চিৎকার দিছে, এদিক দিয়ে ভাইয়ার এই অবস্থা। সবাই তখন চেঁচামেচি শুরু করছে, আয় হায় কী হয়েছে, আয় হায় কী হয়েছে। তা আমাদের পাশের মানে আমাদের মানে নিজ বাড়িতে একজন ডাক্তার ছিল আর কি, ওই ডাক্তার তখন দৌড়ে আসছে এই ঘটনা দেখার পর। ডাক্তার এসে ভাইয়ার হাত ধরে বলতেছে ও তো মারা গেছে। আমার মানে আব্বা তখন বলতেছে, আম্মা তখন বলতেছে কী বলেন, কেমনে মারা গেল। পরে বলে ওদের সাপে কামড় দিয়ে মারছে, ওরে সাপে কামড় দিয়ে শরীরে সাপের বিষ আছে, বিষ খেয়ে মারা গেছে। আম্মা তখন বলতেছে আমি সেম স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি যে আমার ছেলের সাপে কামড়াইতেছে, ওই বাঁচার জন্য আমার কাছে আসতেছে, ওই বাঁচার জন্য আসতেছে, কিন্তু আমার কাছে দৌড়ে আসতেছে যে আম্মা আমারে বাঁচান, আম্মা আমারে বাঁচান। আমি এই স্বপ্ন দেখে আমি লাফ দিয়ে উঠছি, এরিমেজ আমার ছেলেকে সাপে কামড়াইছে, ওই নাগিনা আমার ছেলেরে খাইছে। এবার এটা বুঝলে যখন আম্মা যখন দৌড়ে রেখায় মারতে যায় সবাই তখন আম্মারে ধরে ফেলে, আম্মারে ধরে বলতেছি তুমি যে রেখায় মারতে যাও রেখার দাঁতে তো বিষ আছে, রেখা ভাইয়ারে কামড় দিয়ে মেরে ফেলছে, রেখার দাঁতে বিষ আছে।
আম্মা তখন বলে এই নাগিনটা আমি বাঁচায় রাখবো না, এই নাগিন আমার ছেলেরে খাইছে। এই ঘটনার মধ্যে রেখা তখন দৌড়িয়া এই মানে নতুন জামা কাপড় মানে যে আপনার নববধূর সাজেই রেখা তখন দৌড়িয়া করলে কি ওই রাতের বেলায় দিঘিতে যেয়ে পড়ছে। রেখা যখন দিঘিতে যেয়ে পড়ছে তখন আমরা সবাই বলা বলি করতেছি এখন কি করব, এখন কি করব। আমার আব্বা একবার বলে পুলিশে জানাবে, আবার বলে না পুলিশে জানানোর দরকার নেই, যেহেতু সাপে কাটছে, আমাদের বাড়ি তো ডাক্তার আছে, ডাক্তারে বলছে সাপে কাটছে, তাহলে আর এই নিয়ে কথাবার্তা বলার দরকার নাই, এই মেয়ের সঙ্গে সাপ আছে, এই মেয়ের দাঁতে বিষ আছে, এইটা মনে করি তখন আমরা ভাইয়ারে হচ্ছে দাফন কাফনের ব্যবস্থা করি। তখন এটা আমাদের পুরো এলাকার মানুষ জানা যায়, মানে আপনি হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, তখন এই রেখারে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, মানে গাড়ি ভাড়া করে, প্রাইভেট কার ভাড়া করে, মাইক্রোবাস ভাড়া করে, পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসতো রেখারে দেখার জন্য। তখন সবাই মনে করতো যে রেখা মানে সাপ, রেখা কোনো মানুষ নয়, স্বাভাবিক মানুষ নয়, রেখা হচ্ছে সাপ, ওর শরীরে সাপের বিষ আছে, ওই সাপ, ওর দাঁতে বিষ আছে, ও কামড় দিলে মানুষ মারা যায়, ওই সাপ। তখন ধরেন পুরো এলাকার মানুষ, পুরো মহল্লার মানুষ সবাই একই কথা ভাবতে থাকে যে রেখা হচ্ছে সাপ। তখন ধরেন একেবারেই দিঘির পাড়ে যাওয়া যায় না, দিঘির পাড়ে শুধু মানুষ আর মানুষ, চারদিক থেকে মানুষ এই দৃশ্য দেখার জন্য আসে এবং সবাই মানে কাতারে কাতারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে এই সাপ। এই একইভাবে হচ্ছে এরকম মানে উলট পালট করতেছে, মানে ডিগবাজি দিতেছে পানির ভিতরে। তো আমরা তখন কী করলাম, ভাইয়ার দাফন কাফনও হয়ে গেল, পরে এই ঘটনা তখন চুপ হয়ে গেলাম আর কি। আমার আম্মাও বলতেছে এই নিয়ে আর কথা বলার দরকার নাই, ওই দিকে আর যাওয়ারও দরকার নাই, ওই মেয়ের সঙ্গে সাপ আছে তা তো আমরা বুঝেই গেছি, এবং এটা একটা নাগিন, ওই আর ওর কাছে কেউ যায় না, সবাই ওর কাছ থেকে দূরে থাকতেছে, ওরে দেখলে সবাই ভয় পাইতেছে, মানে এরকম একটা আতঙ্ক তখন সবার ভিতরে বিরাজ করতে শুরু করে। তো আমার ভিতরে ভাই তখন কেমন জানি একটা অন্যরকম নেগেটিভিটি কাজ করতে শুরু করে। নেগেটিভিটি বলতে কি ভাইয়া, মানে আমার ভিতর কেমন জানি কেন জানি মনে হচ্ছিল যে আসলেই রেখার দাঁতে কোনো বিষ নাই, আমার ভাইয়া মারা যাবার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। কারণটা হচ্ছে কি, মানে আমি যতটুকু রেখারে দেখছি, বা রেখা তো অনেক সময় এই পানির মধ্যে থাকতো, অনেক সময় ওর মা ওরে খাওয়াই দিত, ওর মায়ের হাতেও কিন্তু কামড় দিয়ে দিত, এরপরে মাঝে মাঝে আমার ভাইয়া যে খাওয়াইতো, ভাইয়ার হাতেও দেখতাম কামড় দিত। তো ওর দাঁতে যদি বিষ থাকে তাহলে তো মনে করেন এর কামড়ে মানুষ মারা যাইতো। তো এই মেয়েটা আমাদের সঙ্গেই বড় হয়েছে, আমাদের পার্শ্ববর্তী বাড়ির মানুষ, সবই তো ঠিক আছে, তাহলে ওর দাঁতে বিষ আছে, এটা কোনোভাবেই মানা যায় না। মানে আমি এটা বিশ্বাসই করতে পারতেছিলাম না। আমার মন বলতেছিল যে এর ভিতরে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। এবার আমি রহস্য উন্মোচন করার জন্য এর পিছনে রিসার্চ করে যাচ্ছি, মানে শ্রম দিয়ে যাইতেছি। আমার দাদি, আমার বাবা মা সবাই তো কান্না করতে করতে শেষ, ইয়াসিন ভাইয়া মারা গেছে, সবাই ইয়াসিন ভাইয়ের জন্য কান্নাকাটি করতেছে, দাফন কাফনও হয়ে গেছে। পরে আমি চিন্তা করতেছি যে না, এখানে কোনো একটা ঘটনা আছে, আসলে এভাবে ভাইয়া মারা যেতে পারে না, এবং রেখার মুখের কামড় খেয়ে মারা গেছে এটা পুরো গ্রামবাসী বিশ্বাস করলেও কেন জানি আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। মানে আমার কাছে মনে হচ্ছিল যে না, এইখানে কোনো না কোনো একটা ভুল আছে। এবার আমি তখন ভাইয়ার মতো করে রেখারে রিসার্চ করতে শুরু করলাম, রেখার দিকে তাকায় থাকতে শুরু করলাম, রেখার সঙ্গে কথা বলতে শুরু করলাম, এবং যখন কথা বলি ওর সঙ্গে তাকায় থাকি, মানে ও শুধু কিছুই বলে না, যে বলি যে রেখা ভাইয়া কেমনে মারা গেল, তুই কি ভাইয়ারে কামড় দিছিস? ওই শুধু একটা কথাই বলে, আমি কোনো কামড় দিই নেই। তো তুই যদি কামড় না দিবি তাহলে ভাইয়া মারা গেল কেমনে? ও রেখা তুই কি ভাইয়ারে কামড় দিছিস? বলে না, আমি ভাইয়ারে কামড় দেয় নাই। ওরে আমি যতই জিজ্ঞেস করে কামড় দিছি কিনা, মানে ভাইয়ারে কামড় দিছিস কিনা, ও বলে ও কামড় দেয় নাই। তো ও যদি কামড় না দেয় তাহলে ভাইয়া মারা গেল কেমনে? মানে ভাইয়ার শরীরে বিষ আসলো কোত্থেকে, কোনোভাবেই বুঝতে পারি না। এভাবে প্রতিদিন প্রতি রাত কাটতেছে, ওরে যতই বুঝাইতেছি, বল না রেখা আমার কাছে বল, তুই ভাইয়ারে কামড় দিছিস? ও বলে শুধু একটা কথা বলে, আমি কামড় দিই না। এভাবে একদিন বিকেলবেলা আমি ভালো করে ধরছি, ওর জন্য ওই দিন খাবার নিয়ে গেছিলাম, আমাদের ওইখানে একটা বিরিয়ানির হোটেল আছে, ওখান থেকে বিরিয়ানি নিয়ে গেছি। বিরিয়ানি নিয়ে ওই মানে আপনার এই দিঘির পাড়ে গেছি, যাই ওরে আমি নিজ হাতে বললাম যে বিরিয়ানি খা। বিশেষ করে আমি নিজের হাত ওরে খাওয়াইছি, ওই দিয়ে অর্ধেক পানিতে বসে আছে, আমি বললাম তুই হা কর, আমি খাওয়াইতেছি। তখন কিন্তু ওর যে দাঁত আছে ওটা কিন্তু আমার মানে ইয়ের মধ্যে লাগতেছে, হাতের মধ্যে লাগতেছে। মানে আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে ও আমার ভাইয়েরা কামড় দিয়ে মারছে। পরে খাওয়ানোর পরে আমি বললাম তুই আমার হাতে কামড় দে তো, এমনি বলছে। ওই তখন হাসে, আমি বললাম দে না, এটা কামড় দে, সমস্যা নেই, তুই আমার ভাইয়ের বউ না, তুই তো আমার ভাবি, দে এটা কামড় দে। তো ওই তখন আমার কামড় দিছে, জোরে মোটামুটি কামড়টা দিছে। তার কামড়টা দেওয়ার পরে আমার শরীরের মধ্যে কোনো ইফেক্ট আসে নাই, কোনো বিষের কোনো কিছু আমি পাই নাই, আমি একেবারে স্বাভাবিকভাবেই ছিলাম। তখন মনে হলো যে আর কী ব্যাপার, ওই যদি কামড় দিয়ে মানুষ মাইরে ফেলতে পারে, ওর দাঁতে বিষ থাকে, তাহলে আজকে আমার কেন আমি তো স্বাভাবিক, হয়তো আমার কামড় দিচ্ছে, আমার শরীরে তো কোনো বিষ আসা নাই। পরে আমি বলি রেখা তুই ভাইরে সত্যি করে বলতো, মিথ্যা বলিস না, তুই না ভালো, আমি তো তোর অনেক ভালোবাসি, তুই না আমার একটা ছোটো বোন, সত্যি করে বলতো রে, আচ্ছা তুই ভাইরে কেমনে মারছিলি? ওই দিনও একটু ভালো করে আমার সঙ্গে কথা বলতেছে, ভালো করে কথা বলতেছে আমি তো তোমার ভাইয়ারে মারি নাই। তাই আমি বললাম তো তুমি যদি আমার ভাইয়ারে না মারো তাহলে আমার ভাইয়া কেমনে মারা গেল?
বলে তোর ভাইয়া দুধ খেয়ে মরে গেছে। আমি বলে তোর ভাইয়া দুধ খেয়ে মরে গেছে। তাই আমি বললাম ভাইয়া দুধ খেয়ে মরে গেছে? কি দুধ খাইছে ভাইয়া, কেমনে মরছে? বলে দুধ খেয়ে মরে গেছে। আরে আমি এরপরে এই প্রশ্নটা 1000 বার করছি যে ভাইয়া কেমনে মারা গেছে একটু বলতো। ও আমরা একই কথা বারবার ঘুরে ফিরে রিপিট করে একই কথা বলে যে তোমার ভাইয়া দুধ খেয়ে মরে গেছে, তোমার ভাইয়া দুধ খেয়ে মরে গেছে। আমরা 1000 বার জিজ্ঞেস করি না তুই সত্যি কথা বল না, কেমনে মরছে? ওই ঘুরে ফিরে কথা একটাই যে তোমার ভাইয়া দুধ খেয়ে মরে গেছে। তা আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া তো দুধ খেয়ে মরবে কীভাবে, এটা কেমন কথা? তো এইগুলো নিয়ে আমি ধরেন এই যে পুকুর পাড়ে যাইতেছি, রেখার সাথে কথা বলতেছি, রেখারে খাওয়াইতেছি, মানে আগের মতো সেম কাজগুলো আমার ভাইয়া যা করতো আমি তাই করতেছি। রেখার কাছে যাওয়া, রেখারে খাওয়ানো, এই যে আমি কাহিনিগুলো করতেছি, আমার বড় ভাইয়া মানে ইয়াসিন ভাইয়া যা করছে আমি সেম কাহিনিগুলো করতেছি। এবং এই ঘটনাগুলো তখন আমার আম্মার কানে চলে গেছে। অনেকে আমার কাছে তখন বলা বলি করতে শুরু করছে, আরে তোর ছেলে বড়টা যে মারা গেছে, ছোটোটাও তো মারা যাওয়ার পথে আছে, তোর ছেলে ছোটোটাও তো মারা যাবে। আমার আম্মা তখন বলে কি বলেন? বলে হ্যাঁ তোর ছেলে ছোটোটাও তো সেম কাহিনী করতেছে, রেখারে নিয়ে বিরিয়ানি এনে খাওয়াইতেছে, রেখার সঙ্গে কথা বলতেছে, রেখার পারে গিয়া বসে থাকতেছে, মানে রেখারে ছাড়া আর কোনো কিছুই বুঝতেছে না। তোর বড় ছেলে যা করছে তোর ছোটো ছেলে তো তাই করতেছে। আম্মার মাথায় তখন আসমান ভাঙিয়ে পড়ছে। আম্মা তখন বলতেছে আয় হায় বলে কি, আয় হায় বলে কি, এটা কি ধরনের কথা? এইবার আম্মার আমার পুকুর ঘাটে যাইতে দেয় না, মানে ঘরের ভিতরে আমার আটকায় রাখছে। সেম মানে আমার ভাইয়ের লোকে যা করছে, ইয়াসিন ভাইয়ের সাথে যা করছে আম্মু আমার সাথে তাই করতেছে। আমার ঘরের ভিতর থেকে বেরোতে দিতেছে না, ঘরের মধ্যে আটকায় রাখছে ভাইয়ার মতো কইরা। এবার আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আমি তো ইয়াসিনকে এইভাবে ঘরের ভিতরে বাইরে রাখার পরে একটা সময় ইয়াসিন পাগল হয়ে গেছে, হাত পা কামড়াইতে শুরু করছে এবং জিব্বা কামড়াইতে শুরু করছে, ঠোঁট কামড়াইতে শুরু করছে। ইয়াসিন তো পাগল হয়ে গেছে, এখন তো মনে হয় ইয়ামিনও পাগল হয়ে যাবে, ইয়ামিনও তো একটা সময় পাগল হয়ে যাবে, এখন কি করব? এর ভিতরে কি জানি আমার আম্মারে বুদ্ধি দিছে যে একটা কাজ করেন, ইয়ামিনকে বিয়ে করাই দেন, ইয়ামিনকে বিয়ে করাই দেন এবং বিয়ে করাই দিলে ইয়ামিন ঠিক হয়ে যাবে। এইরকম একটা বুদ্ধি মানে আমার মায়ের মাথায় কি জানি দিয়ে দিছে। এবং এই বুদ্ধিটা আমার মাথায় দেওয়ার পরে আম্মা তখন পাগল হয়ে গেছে আমার বিয়ে করাবে। আমি তখন আম্মারে বারবার বলতেছি আম্মা আমি এখন আপাতত বিয়ে করব না, আমি এখন বিয়ে করব না, ভাইয়া মারা গেল এবং ভাইয়া মারা গেছে আজকে কয়দিন হয়েছে, আমি এখন বিয়ে করব না, আমার একটু সময় দাও। না আম্মার কথা হচ্ছে তোর বিয়ে করাই লাগবে, সবাই বলা বলি করতেছে তুই মারা যাবি এবং তোর মারা যাওয়ার সময় চলে আসছে, তুই মারা যাবি, তুই বাঁচবি না, আমি তোর বিয়ে করাই দিব। আমি আম্মারে বারবার বলতেছি আম্মা এটা তুমি পাগলামি করতেছো, মানুষের কথা শুই না তুমি পাগল হয়ে গেছো, মানুষ উল্টাপাল্টা বলতেছে তা তুমি উল্টাপাল্টা কথা কেন বিশ্বাস করতেছো? আমি ঠিক আছি, তুমি যা বলতেছো এরকম কিছুই না, আমার ভাইয়া কিভাবে মারা গেল আমি এটা রেখার কাছ থেকে জানতে চাই। মানে আমার কাছে মনে হয় না যে আমার রেখার কামড়ে আমার ভাইয়া মারা গেছে, এটা আমার বিশ্বাস হয় না। আমার মা বলে পাড়া প্রতিবেশী এলাকার সমস্ত লোকেরা বলা বলি করতেছে, সবাই এক বাক্যে বলতেছে যে রেখা হচ্ছে তোর ভাইয়ের কামড় খেয়ে রেখা মানে তোর ভাইয়ের রেখা কামড় দিয়ে মেরে ফেলেছে বাসর করে, সবাই বিশ্বাস করে, সবাই জানে, তা তুই বিশ্বাস করিস না? এটা কি তুই মানিস না যে তোর ভাইয়া তোর রেখা কামড় দিয়ে তোর ভাইয়ের মেরে ফেলছে? আমি আম্মার এক বাক্যে বলতেছে না আম্মা এটা আমি বিশ্বাস করি না। সবাই যদিও বিশ্বাস করে যে রেখা কামড় দিয়ে আমার ভাইয়েরে মারছে, বাট আমি এটা বিশ্বাস করি না যে রেখা আদৌ কামড় দিয়ে আমার ভাইয়েরে মারছে। আম্মা তখন সবার কাছে চিৎকার দিয়া বলতেছে ওই দেখেন আমার মেয়ে, আমার ছেলে তো আমার ইয়ের মতো হয়ে গেছে, ওর ভাই যেভাবে উল্টাপাল্টা কথা বলতো, ওর ভাই যেভাবে গাইবি কথাবার্তা বলতো, এখন ও তো গাইবি কথাবার্তা বলতে শুরু করছে, ওইও তো একই কথাবার্তা বলতে শুরু করছে যে রেখা নাকি আপনার ইয়ে খেয়ে মরে নাই, রেখা নাকি আমার ছেলের কামড় দিয়ে মারে নাই, ও তো উল্টাপাল্টা কথা বলতে শুরু করছে, ওই তো পাগল হয়ে গেছে। হাই হাই রে আম্মা এবার আরও চিল্লাচিল্লি শুরু করছে। এবার দেখলাম যে আম্মা সবার কাছে বলা বলি করতেই শুরু করছে অলরেডি যে আমি পাগল হয়ে গেছি, আমার ব্রেনের সমস্যা দেখা দিছে, আমি পাগল হয়ে গেছি। আম্মা এটা সবার কাছে বলা বলি করতেছে যে ইয়ামিন পাগল হয়ে গেছে, ইয়ামিনের ব্রেনে সমস্যা দেখা দিছে, ইয়ামিনের মাথা ঠিক নাই, আম্মা এগুলো সবার কাছে বলা বলি করতেছে। এবার আমার বিয়ে করাবে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। আমি বলতেছি আমি বিয়ে করব না, আমার এখনও বিয়ে করার সময় হয়নি এবং আমি এখন বিয়ে করব না, তুমি আমার একটু সময় দাও। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ভাইয়ার মৃত্যু রহস্যটা আমি উন্মোচন করব। আমার কাছে আজও মনে হয় না যে ভাইয়াকে সাপে কামড় দিয়ে মারছে বা রেখার কামড়ে ভাইয়া মারা গেছে। আম্মা শেষ পর্যন্ত করলো কি, বাইরের কোনো মেয়ে ইমিডিয়েটলি না পাইয়া আম্মা হঠাৎ সিদ্ধান্ত নিল আমার যে ফুফু মারা গেছে এবং ফুফাতো একটা বোন আছে, একটা ফুফাতো বোন আছে আমাদের বাড়িতে আখি, আম্মা আখিরই বিয়ে করাই দিবে। মানে আম্মা দাদিরে বলতেছে আমরা বাইরে মেয়ে খোঁজার দরকার কি, আমাদের ঘরেই তো মেয়ে আছে, আমরা আখিরই বিয়ে করাই দিব, আমরা ইয়ামিনটা আখিরই বিয়ে করাবো। এবার দিয়ে এই প্রস্তাবে মানে মায়ের এই প্রস্তাবে আমার দাদিও রাজি, আমার আব্বাও রাজি, আমার আখিরই বিয়ে করাবে। ভাই আমি তো কোনোদিন আখিরে আমার বউয়ের নজরে দেখি নাই বা প্রেমিকার নজরেও কোনোদিন দেখি না, হয়তো আমার ফুফাতো বোন আমার বাড়িতে থাকতো, ওইভাবে নিজের বোনের মতোই দেখতাম। সত্যি কথা বলতে আমার আপন কোনো বোন ছিল না, আমি নিজের বোনের মতোই দেখতাম। কিন্তু আব্বা আম্মা দাদির পাগলামিতে শেষ পর্যন্ত আমার এই আখিরে বিয়ে করা লাগলো।
আমি বিয়ে করব না এবং শেষ অবধি পর্যন্ত আমার আখিরে বিয়ে করাই লাগছে এবং আমি আখিরে বিয়ে করছি। তো বিয়ে করার পরে এই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওর সঙ্গে যেদিন আমার বিয়ে হলো, যেহেতু আমাদের ঘরের মধ্যে আঁখি থাকে, আমিও আমাদের ঘরেই থাকি, অত বড় করে করে নাই, ছোটোখাটো করে বাড়ির কয়েকজন মানুষকে ডেকে, মসজিদের হুজুর ডেকে তখন আঁখির সঙ্গে আমাকে বিয়ে করাই দিছে। তো বিয়ে করাই দেওয়ার পরে আমি যখন বাসর ঘরে ঢুকলাম, আমাদের ওই সময়টাতে একটা নিয়ম ছিল যে বাসর ঘরে বউ তার স্বামীর দুধ খাওয়াবে। তো মানে কেউ দুধ দেবে, ওই দুধটা তার স্বামীরা খাওয়াবে, এটা আমাদের এলাকার একটা নিয়ম ছিল। তো নিয়ম থাকার পরে যখনই আঁখি ধরেন দুধ নিয়ে ঘরে আসছে, মানে ওই যে দুধ নিয়ে আসছে, এই সময়ের ভিতরে হঠাৎ করে আমার তখন এই রেখার কথা মনে পড়ছে। আমি যে রেখারে পুষ্কুনিতে যাইয়া দিঘিতে যাই জিজ্ঞেস করতাম, রেখা আমার মানে ইয়াসিন ভাই কেমনে মারা গেছে, রেখা আমারে বারবারই বলতো ইয়াসিন ভাই মানে আপনার দুধ খেয়ে মারা গেছে। তো ইয়াসিন ভাই দুধ খেয়ে মারা গেছে, বাসর করে দুধ তো ওই যে বাইরে থেকে যে দুধ নিয়ে আসছে এইটাই। তো আমার মনের ভিতরে তখন কেমন যেন হঠাৎ করে আসছে যে আমি দুধটা খাবো না, যে দুধটা এখন আমার জন্য আঁখি নিয়ে আসছে এই দুধটা আমি খাবো না, মনে হচ্ছে যেন এই দুধের মধ্যে কোনো ভেজাল আছে। কারণ আমার ভাই তো দুধ খেয়ে মারা গেছে, তো আঁখি আমার কাছে বলছে, আমি আর দুধটা খাইলাম না। আঁখি আমার বারবার বলতেছে দুধটা খান। আমি বলছি না, আমি দুধটা খাবো না। তো ওই আবার দুধ খায় না, মানে আঁখির একটা সমস্যা, তো ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আসে, তো আমি দেখতাম ও দুধ খাইতো না, মানে দুধ দেখলেও ঘৃণা করতো, মানে দুধ দেখলে ওর গায়ে যদি কেউ দুধ লাগতো ও চিল্লাইতে শুরু করতো। ওরও অন্যরকম একটা মানুষ ছিল, ও কোনোভাবেই দুধ খাইতো না। তো এবার আমি বললাম যে ঠিক আছে, দুধ আমিও খাবো না, দুধ তোমারও খাওয়ার দরকার নাই, দুধ রেখে দাও। তো এই বলে দুধটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ও আর আমি শুয়ে পড়ছি, মানে এরকম আপনার দিয়ে ঢাকনা দিয়ে দুধটা রেখে দিছি। তো দুধটা রেখে দেওয়ার পরে ওই ঘুমাইতেছে, আমিও ঘুমাইতেছি। রাতের মধ্যে আমার প্রচুর তৃষ্ণা পাইছে, মধ্যরাতের মধ্যে আমার প্রচুর তৃষ্ণা পাইছে, এবং তৃষ্ণা পাওয়ার পরে আমার হঠাৎ মনে হইতেছে যে এখানে তো দুধটা রাখা আছে। আমার মেমোরিতে বারবার আসতেছে আমি দুধটা ধরবো, দুধটা খেয়ে ফেলবো, দুধটা নিবো, দুধটা খেয়ে ফেলবো। এবং রাতের বেলা আমি উঠে একবার দুধটা ধরেও ফেলছি। ধরে ফেলে হঠাৎ করে আমার কি জানি মনে হয়েছে আমি দুধটা খাই নাই। না খেয়ে আমি বাসরঘর থেকে বাইরে যাই, আমাদের মানে পাকঘরে গিয়ে ওইখান থেকে পানি খেয়ে আমি এসে আবার শুইছি। শোয়ার পরে তখন ফজরা আজান দিয়ে দিছে। আমাদের একটা বিড়াল আছে, আবার এটা সবসময় ধরেন মানে আমি এটারে পালতাম আর কি, আমি এটারে মানে আপনার মিনা বলে ডাকি। আমি ছোটোবেলা থেকে ওটারে পালি, ওই বিড়ালটা যখন ছোটো তখন থেকে ওটারে পালি। তা আমি করলাম কি, দুধটা যদি আমি খাই নাই, আমি দুধটা মিনারে দিয়ে দিলাম। মিনারে সকালবেলা দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে মিনার দুধটা খাইয়েই জায়গার মধ্যে মারা গেছে। মিনা যখন জায়গার মধ্যে দুধটা খেয়ে মারা গেল, মানে ওর মুখ থেকে, ভাইয়ার মুখ থেকে যেরকম ফেনা বেরিয়েছে এরকম ফেনা বেরিয়ে মিনা জায়গায় মারা গেছে। এখন মিনা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি শিওর হয়ে গেলাম যে দুধের মধ্যে কিছু ছিল। তার মানে ভাইয়া মৃত্যু বরণ করছে। রেখা যেটা আমারে বললো যে তোমার ভাইয়া দুধ খেয়ে মারা গেছে, আর আজ একই দুধ আমার জন্য আঁখি নিয়ে আসছে, এবং এই দুধের মধ্যেই কিছু একটা মিশানো ছিল, আমিও দুধ খেলে মারা যেতাম। তার মানে আমার বড় ভাইয়াকে আঁখি মেরে ফেলছে। অবশ্যই রেখার কাছে দিয়ে দুধটা দিছে, ওই দুধের মধ্যে আঁখি মনে বিষ মিশিয়ে দিছে, যার কারণে আমার বড় ভাইয়া মারা গেছে। এবং একইভাবে আঁখি এখন আমার দুধেও বিষ মিশিয়ে দিছে আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু প্রশ্ন হলো আঁখি আমাকে মেরে ফেলবে কেন? কারণ আঁখির সঙ্গে তো আমাদের জমি জমা নিয়েও কোনো ঝামেলা নাই, সয় সম্পত্তি নিয়েও কোনো ঝামেলা নাই, এবং আমাদের নিজেদের বোনের মতো আমাদের ঘরে আছে, আমাদের এখানে খাইতেছে, চলাফেরা করতেছে, আমাদের একদম নিজের মানে একদম কি বলে রক্তের বোনের মতো আমাদের পরিবারে আছে। তাহলে আঁখি কেন আমারে মেরে ফেলার প্ল্যানিং করবে, বা আঁখি কেন আমাকে বিষ খাওয়াবে? এটা না ভাই আমি কোনোভাবেই নিজের মনকে বুঝাইতে পারতেছিলাম না। মানে আমার কাছে মনে হচ্ছে যে না, এখানে কোনো একটা ঝামেলা আছে। একবার মনে হচ্ছে আঁখি আমার বড় ভাইয়ের বিষ খাওয়ায় মারছে, আবার মনে হচ্ছে আঁখি কেন মারবে। এই টেনশনে পড়ে ভাই আমি না ঘুমাইতে পারি না খাইতে পারি। আমি তখন ঘরে ভাত মানে খাবার খাইতে একটু ভয়ে ভয়ে থাকি যে খাবারটা খাবো, এই খাবারের মধ্যে আবার বিষ মিশানো আছে কিনা, না খাবারটা খেলে তো আমি মারা যেতে পারি। কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারি না। এবং আঁখির চলাফেরা তখন আমি খেয়াল করতেছি, ও কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, এই সমস্ত কিছু আমি তখন অবজার্ভ করতেছি। দেখলাম যে ও আসলে ঘরের বাইরে খুব একটা যায় না, বেশিরভাগ সময় ঘরের ভিতরেই থাকে, এবং নামাজ কালাম পরে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে, মানে এবং নিয়ম মাফিক একদম ধর্মীয় একটা মেয়ে, মানে আপনার ধরেন ঘরের একটা বউ যেরকমভাবে ও এরকমভাবে চলাফেরা করতেছে। এখন ওর এই চলাফেরা, ওর এই হাঁটা চলা, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু দেখে ওর ভিতর যে এই জিনিসটা আছে তা বোঝার কোনো উপায় নেই। মানে আপনি বাইরে থেকে কোনোভাবেই আসলে বুঝতে পারবেন না যে ও আমাকে বিষ খাওয়ায় মেরে ফেলতে পারে, বা ও আমার ভাইয়ের বিষ খাওয়াইছে। তা আমি এই বিষয়টা হঠাৎ করেই কাউরে জানাইতেছি না। ধরেন আমি যদি এখন মায়েরে বলি বা আমার বাপেরে বলি, তাহলে তোরা মাইরা ঘর থেকে বের করে দিবে, ওকে মাইরা ঘর থেকে বের করে দিবে এবং ওর অবস্থা খারাপ করে ফেলবে। মানে এরকম হতে পারে, এই জন্য আমি আর ওরে কোনো কিছু বললাম না। ওরে কোনো কিছু না বইলা আমি ধরেন আমার মতো করে চুপচাপ আসি, যে শুধু পরীক্ষা করতেছি কি করা যায়। তো দেখলাম যে ওরা সরাসরি জিজ্ঞেস করা ছাড়া কোনো উপায় নেই, ওরা সরাসরি জিজ্ঞেস করতে হবে।
তো একদিন হলো কি, আমার আব্বা আম্মা গেছে আমার নানু বাড়িতে গেছে। দাদির শরীরটা ভালো ছিল না, দাদি দিন ঘরে আছে, আখিরে রেখে গেছে দাদির একটু দেখাশোনা করার লেগে। তো যেহেতু আমার আখি হচ্ছে আমার মানে আমার দাদির নাতনি, আমার দাদির নানি ডাকে। তো ওই দিনে রাতের বেলায় আমি আখিরে সুন্দর করে ধরছি, ধরে বলতেছে, আখি তুমি আমার কাছে একটা সত্যি কথা বলবা, এবং আমি বিশ্বাস করি যে তুমি আমার কাছে কোনো মিথ্যা বলবা না, আমার কাছে সত্যি বলবা। যদি সত্যি বলো তাহলে তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। ইতিমধ্যে কিন্তু আখি আমার কোনো কিছু দিলে আমি খাইতাম না। এতে কিন্তু আমাদের দুজনের মাঝে প্রচুর ঝগড়া চলতো, মানে খুব ঝগড়া হইতো। ও আমার কোনো একটা খাবার দিলে আমি এটা খাইতাম না, আমি এটা রেখে দিতাম, বা আমি পরে খাইতাম, বা ওর সামনে কিছু খাইতাম না। এতে কিন্তু আমার উপর খুব রাগ করতো যে ও খাবার দিলে আমি কেন খাই না। ওর ভিতরে একটা অভিমান কাজ করতো যে আমি ওর মানে হাজব্যান্ড, আমারও দিলে আমি খাই না কেন। তখন ধরে বলতেছে, আখি আমি আশা করি তুমি আমার কাছে সত্যি কথা বলবা। যদি সত্যি কথা বলো তা তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। আর যদি সত্যি না বলো, তোমার জন্য বিপদ আছে, আমার জন্য বিপদ আছে। আমার এই সত্যি কথাটা বলো। ও তখন আমারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি সত্যি কথাই বলবো, কি বলতে হবে আমারে বলেন, কি হয়েছে। আমি বললাম যে তুমি যে আমাদের পরিবারে আছো, আমার ভাইয়া মারা গেল, বা তুমি ছোটোবেলা থেকে আমাদের পরিবারে আছো, আমাদের পরিবারের কোনো মানুষকে তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতি করছে? এমন কোনো কাজকে আমাদের পরিবারে কেউ করছে যাতে তোমার মনে কষ্ট যায় বা তোমার ক্ষতি হয়? ও বলে না, কেউ তো করে নাই। তাই আমি বললাম, কেউ যদি নাই করবে, আমাদের পরিবারে কোনো মানুষ তোমার ক্ষতি না করবে, কেউ তোমাকে আঘাত না করবে, তুমি সব দিক থেকে ভালো থাকো, তাহলে আখি তুমি আমার ভাইয়াকে মেরে ফেললা কেন? ওই আমার দিকে তাকে বলতেছে, আল্লাহ এটা আপনি কী বলতেছেন? আমি বললাম, আমার ভাইয়ারে তুমি কেন মাইরে ফেলছো বলো তো? ও আমারে বলতেছে, আমি কেন ভাইয়ারে মারবো? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি বললাম, আখি আমি পাগল হই নাই, তবে আমার কাছে মনে হয় যে তুমি মনে হয় আমাকে পাগল বানাই দিবা। তুমি মনে হয় আমারে পাগল বানাই দিবা আখি। আখি সত্যি করে বলো তো, আমার ভাইয়ারে কেন মেরে ফেলছো? ও বলে যে, ইয়ামিন আপনি এগুলো কী বলতেছেন? আমি আপনার ভাইয়ারে মারি নাই, আমি আপনার ভাইয়ারে কেন মারবো? আমি বললাম, তুমি নিজ হাতে আমার ভাইয়ারে বিষ খাওয়াইছো। ও বলে, আস্তাগফিরুল্লাহ, আমি কেন আপনার ভাইয়েরে বিষ খাওয়াবো? আমি ঠিক আছে, তুমি ভাইয়েরে বিষ খাওয়া নাই, কিন্তু বাসর ঘরে আমার দুধের সঙ্গে বিষ কেন মিশাই দিছ? ও বলে, আমি বাসর ঘরে কোনোভাবেই আপনার দুধের সঙ্গে বিষ মিশাই নাই, এটা মিথ্যা কথা। আমি বললাম, আখি যদি মিথ্যা কথাই হবে তাহলে আমাদের কুকুরটা কিভাবে মারা গেল? আমাদের বাসায় যে আমাদের বিড়ালটা কিভাবে মারা গেল? তুমি আমার যেই দুধটা খাইতে দিছো, এই দুধটাই আমি সকালবেলা বিড়াল দিয়ে দিছি, বিড়ালের মুখ দিয়ে ফেনা বেরোয় বিড়ালটা মারা গেছে। তার মানে দুধের সঙ্গে বিষ মেশানো ছিল। ওই তখন বলতেছে, না দুধের সঙ্গে কোনো বিষ মেশানো ছিল না। কেন দুধের সঙ্গে বিষ মেশানো থাকবে? বিড়াল মারা যাওয়ার পিছনে অন্য কারণও থাকতে পারে। যতই বুঝাইতেছি, যতই বলতেছি, দেখলাম যে না, ও কোনোভাবে আমার কোনো কথা শোনে না। তখন আমি বললাম, যাকে আমি চাচ্ছিলাম তোমাকে ভালো করে বলে বুঝাইয়া শোনায়া জিনিসটা এখানে সমাধা করার জন্য, কিন্তু তুমি আসলে বিষয়টা এভাবে সমাধা করবা না, কারণ তুমি এভাবে সমাধা করতে চাও না। তুমি চাও বিষয়টা আমি আমার মাকে জানাই, বাবাকে জানাই, এটা প্রশাসনের লোকজন জানুক এবং শেষ পর্যন্ত তোমার জেল হয়ে যাক। তুমি তো সেটাই চাচ্ছ, তোমাকে জেলে দেওয়ার জন্য। ও আমারে বলে, আপনি আমাকে জেলে দিলে দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আমাকে জেলে দিলে দেন, আমাকে ফাঁসিতে দিলে দেন, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, কিন্তু আমি দুধের সঙ্গে বিষ মিশাই নাই, আমি দুধের সঙ্গে কোনোভাবেই বিষ মিশাই নাই, এবং এটা পুরোপুরিভাবে মিথ্যা কথা। যতই তারে বুঝাইতেছি, যতই তারে বলতেছি, যতই কিছু করতেছি না, কোনোভাবেই ওর শিকার যায় না। ও বারবার আমাকে একই কথা বলে, আমি দুধের সঙ্গে কোনো বিষ মিশাই নাই, আমি দুধের সঙ্গে কোনো বিষ মিশাই নাই, এটা পুরোই আপনার একটা মিথ্যা কথা, আপনার একটা ভুল ধারণা, আপনি আমার সঙ্গে উল্টাপাল্টা কথা বলতেছেন, আমি দুধের সঙ্গে বিষ মিশাই নাই। তাই আমি বললাম যে, তাইলে তুমি চাচ্ছ যে বিষয়টা আমি বাইরের লোকদেরকে জানাই। সেদিন রাতে তারা অনেক বুঝাইলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। কোনো কাজ না হওয়ার পরের দিন আমি তখন সিদ্ধান্ত নিলাম, আব্বা আম্মা আসছে, আসার পরে আমি আমার আব্বা আম্মা এবং ওদেরকে নিয়ে বসা বলতেছি যে, ভাই আব্বু এমন এমন ঘটনা, মা এমন ঘটনা। প্রথম দিকে আমার আব্বা আম্মা আমার এই কথাটা বিশ্বাসই করতে চায় না, মানে তার এটা মানতেই রাজি না যে আখি এই ঘটনা ঘটাইছে। আমি বললাম যে আখি নিজে হচ্ছে বিষ খাওয়াইছে, এবং আখি যে দুধ আমারে দিয়েছে ওই দুধের মধ্যে বিষ মিশানো ছিল। আমার আব্বা বলতেছে এটা কোনোদিনও সম্ভব না, ওই তোরে কেন দুধ খাওয়াবে, ওই তোরে কেন দুধের মধ্যে বিষ মিশাই দেবে? আমি বললাম, ও দুধের মধ্যে বিষ মিশাইছে, এবং আমার বড় ভাইয়া একইভাবে বিষ খেয়ে মারা গেছে, ওই বিষও দুধ ছিল, আর ওই দুধের মধ্যেও বিষ ছিল। রেখার দাঁতের কামড়ে আমার ভাইয়ার মৃত্যু হয় নাই। আমার আব্বা যদিও পুরোপুরিভাবে অবিশ্বাস করে, আমার আম্মা তখন কথাটা কিছুটা ব্রেনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি তখন করলাম কি যে, না ওই অবশ্যই বিষ খাওয়াইছে এবং ওই এটা করছে। পরে দেখলাম যে না, ওরা কোনোভাবে মানানো যায় না, বোঝানো যায় না। এবার আমি কী করলাম, আমার আম্মার সঙ্গে থানাতে গেছি, আমাদের এলাকায় যে লোকাল থানা আছে
সেই থানায় গিয়ে তখন রেখার নামে কমপ্লেন করলাম। আমার আম্মা তখন ডিরেক্টলি হচ্ছে হত্যা মামলা করছে যে আমার ছেলেরই বিষ খাওয়া মেরে ফেলছে আমার বড় ছেলেরে। এই থেকে রেখারে তখন পুলিশে ধরে নিয়ে গেছে এবং পুলিশে ধরে নিয়ে গিয়ে ওকে রিমান্ডে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে প্রায় 3 মাসের মতো ওকে মানে থানা হাজতে রাখা হয়েছে ওর মুখ থেকে সত্যিটা বের করার জন্য। কিন্তু পুলিশ কোনোভাবেই বের করতে পারে নাই যে ও বিষ খাওয়াইছে বা ও যে দুধের মধ্যে বিষ মিশাই দিছে ওটাতে বিষ ছিল, মানে ও দুধের মধ্যে বিষ ছিল এটাও স্বীকারে করে না বা বের করা যায় না। 3 মাস পরে আমার আব্বা তখন উল্টা আমার আম্মারে মানে রাগারাগি করে আমাদের সাথে রাগারাগি করে আব্বা নিজে বলতেছে যে মামলা থেকে আমার এই ভাগ্নিটার মা মারা গেছে, বাপও নাই, ওটা ইতিম একটা মেয়ে আমার ঘরে আছে, তা ওরে আমি এইভাবে কেন মরতে দিব। আমার আব্বা তখন আমাদের সাথে যুদ্ধ করে গিয়া আমাদের দিয়া একরকম জোর করে তখন মামলা আমরা উঠে ফেলে, মা আর আমি মামলা উঠাই। আব্বা তখন আখেরে ঘরে নিয়ে আসে। তো ঘরে নিয়ে আসার পরে মানে এইভাবে তখন দিন আর রাতগুলা কাটতেছে মানে সবাই তখন চেষ্টা করতেছে যে কি ব্যাপার, মানে ও তো স্বীকার করেই না, ও কারো কাছেই বলে না যে ও বিষ খাওয়াইছে বা ও কিছু করছে, আমি তো শিওর ও বিষ খাওয়াইছে। জেল থেকেও বেরোয়ার পর ওর সঙ্গে আমার তখন ডিভোর্স হয়ে গেছে, মানে তালাক হয়ে গেছে। ওই তখন আমার দাদির সঙ্গে থাকতে শুরু করে, মানে দাদি যেই ঘরে থাকে ওই ঘরে থাকতেছে, দাদির সঙ্গে থাকতেছে। এই ঘটনার কিছুদিন পরে ধরেন আমার ও জেল থেকে বেরিয়ে আসার প্রায় 3 থেকে 4 মাস পরে ও হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে না, শুকিয়ে যাচ্ছে, শুকাইতে প্রায় 6 মাসের মাথায় ও এমন শুকান ওর দিকে তাকাইলে মনে ভয় লাগে এবং এরকম শুকিয়ে ও মৃত্যুবরণ করছে। এই জায়গার মধ্যে ও মারা গেছে। ওই যখন মারা যাওয়ার পরে মানে তখন মানে ও মারা গেছে, তখন ভাইও মারা গেল এবং রেখা কিন্তু তখনই পুকুরের মধ্যে এই সাপের মতো এরকম করতেছে। এর মাঝে আমি রেখার ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে গেছিলাম যে ওর দাঁতে কোনো রকম বিষ আছে কিনা এগুলো যাচাই করার জন্য। ডাক্তাররা বলতেছে ওর শরীরে কোনো বিষ নেই, এগুলো হুদয়ে ফালতু কথা, ওর দাঁতে কোনো বিষ নাই। শেষ পর্যন্ত মানে শেষ একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে আমার এক চাচি থাকতো, মানে আমার চাচা মারা গেছে, চাচা মারা যাওয়ার পরে আমার চাচি আমাদের বাড়িতে থাকতো, আমার কোনো চাচা তো ভাই বোন নাই। তো এই চাচিরে আমার আব্বা আমার দাদা করছে কি মানে আমার অর্ধেক সম্পত্তি চাচির নামে লিখে দিছে, বলছি যেহেতু তোমার সন্তানাদি নেই, তুমি যদি এই বাড়িতে থাকো তোমার সম্পদ লিখে দিব। তো চাচি বলছে যে আমার স্বামী মারা গেছে, আমি যাবো না কোথাও, আমি এই বাড়িতে থাকবো, আমার সম্পদ দিয়ে দেন। আমার দাদা তখন তার সম্পদের টোটাল অর্ধেক আমার ওই চাচিরে লিখে দিছে। তো চাচি বিভিন্ন ধরনের খারাপ কাজ করতো, ঘরের মধ্যে খারাপ মহিলা আনতো, খারাপ পুরুষ আনতো, এটা ওইটা করতো, যেহেতু চাচা কম বয়সে মারা গেছে। এসব নিয়ে আমার আব্বার সঙ্গে আমার চাচির খুব ঝগড়া হতো, ঝামেলা হতো এবং একদিন আমার বড় ভাইয়া মানে আমার চাচিরে মারছে, এই সমস্ত বিষয় নিয়ে আমার চাচিরে মারছে। তো মারার পরে চাচি ওই দিন আমার বড় ভাইরে কইছে যে তুই মারা যাবি, তুই খুব দ্রুতই মারা যাবি, এটা বলছে। তো ওই কথাটা আমার তখন মেমোরিতে আসছে। কেন মেমোরিতে আসছে আমি সেটা আপনাদের বলি। এই রেখা আপনার কি বলা আখি মারা যাওয়ার কিছুদিন পরে একদিন চাচির সঙ্গে আমার আম্মার ঝগড়া লাগছে, উঠানের মধ্যে ঝগড়া লাগার পরে মানে দুজনে মিলে ঝগড়া করতে মানে ওই যে কাঁঠাল গাছের পাতা নিয়ে আম্মা কাঁঠাল গাছের পাতা নিয়ে আসছে কুড়াইয়া, এবং চাচির কথা হচ্ছে চাচি কেন নেয় নাই বা চাচিরে কেন দেয় নেয়, এই নিয়ে তখন আম্মার সাথে ঝগড়া লাগছে। আম্মার সাথে ঝগড়া লাগার একটা পর্যায়ে চাচি তখন উঠানের মধ্যে আমার আম্মারে বলতেছে, তোর বড়টারে তো খাইছি, ছোটটা অল্পের জন্য বাইচে গেছে, তোর বংশ আমি নির্বংশ করে দিব। এই কথাটা চাচি তখন বলছে। কারণ চাচি এই কথাটা বলার পরে এটা আমি নিজের কানে শুনছি, যেমন চাচি যখন আমার এই কথাটা বললো, আমার আম্মারে বললো, তখনই আমার মনে পড়ে গেছে আরে চাচি তো আমার ভাইয়েরও এই কথা বলছে যে তুই আর বেশি দিন বাঁচবি না, আসলে কিন্তু ভাইয়ের পর মারা গেছে। তখন আমার মনে হলো যে মনে হয় চাচি কিছু একটা করে বা চাচি কিছু একটা করে, এটা জানার জন্য আমি তখন চাচির ঘরে হানা দিলাম বলতে চাচি কি করে ওইগুলো দেখার জন্য। একদিন রাতের বেলা আমি দেখলাম কি ভাই, চাচি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, মুসলমান হইয়াও তিনি রাতের বেলায় দেখলাম হিন্দুদের যেরকম একটা পূজা করে, চাচি সাপের পূজা করতেছে, মানে একটা সাপের মূর্তি বানায়, এই সাপের মধ্যে ফুলের মালা পরায়া চাচি এটার পূজা করে। রাতের বেলা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এই জিনিসগুলো আমি প্রতিনিয়ত দেখতাম, এই সাপের পূজা করে এবং উনি এই সাপের পূজা করতেছে, ঘরের মধ্যে বসে বসে সাপের পূজা করতে, এটা প্রতি রাতে করতো। আগে কিন্তু আমি এটা দেখি না বা আগে জানতাম না। যেদিন থেকে মনে করেন আমার আম্মুর সাথে ঝগড়া হওয়ার পরে আমার আম্মুর এটা বলছে তোর বড়টারে খাইছি, ছোটোটা অল্পেল্লায় বেঁচে গেছে, আমার সাথে লাগতে আসিস না। সেদিনকার পর থেকে আমি চাচির ঘরের মধ্যে জিনিসগুলো দেখতাম। তো এমন করে একদিন ধরেন আমি চাচির সাথে প্রচণ্ড রকমের ঝগড়া লাগে যায়, এমনি ঝগড়া লাগে ইচ্ছে করে ঝগড়া লাগে, এমন আর ঘরের ভিতরে ঢুকে যায়, জোর করে ঘরের ভিতরে ঢুইকা এমন আর ঘরের ভিতরে পূজা দেওয়ার জন্য মানে ব্ল্যাক ম্যাজিক করার জন্য অনেকগুলো জিনিস পাই, কালো জাদু করার জন্য বা ব্ল্যাক ম্যাজিক করার জন্য অনেক জিনিস আমি ওনার ঘরের ভিতরে পাই। এবং পাওয়ার পরে
সাথে সাথে এগুলো আমি বের করে গ্রামবাসীকে দেখাই এবং সাথে সাথে আমি থানায় গিয়ে কমপ্লেন করি। থানায় কমপ্লেন করে বাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখলাম চাচি নাই। ঘরে এসেই দেখতেছি চাচি নাই এবং চাচি নাই। তখন সবাই মিলে চাচিরে খোঁজাখুঁজি করতে শুরু করলো, এ কোথায় চলে গেছে। এবং থানা থেকে পুলিশও তখন আসতেছে, আমি যেহেতু অভিযোগ করছি, হত্যা মামলা করছি, এই চাচিরে খুঁজতেছে। খুঁজতে পুরা মহল্লা, পুরা এলাকা, এমন কোনো জায়গা নাই যেখানে চাচিরে খোঁজে নাই, কিন্তু চাচিরে আর পাওয়া যায় নাই। 2009 সালে আমার চাচি উধাও হয়ে যায়। মানে এই ঘটনাটা 2009 সালের দিকে। 2009 সালে আমার চাচি চলে যায় এবং আজকে 2026 সাল, কিন্তু এই পর্যন্ত চাচি কোথায় গেছে, কোন জায়গায় গেছে, এর কোনো ঠিকানা কেউই বলতে পারে না। আমরা চাচিকে আজও পাই নাই। তো আমার মানে ইতিমধ্যে আবার এর কিছুদিন পরে মানে আপনার 2020 সালে করোনা ভাইরাসের সময় আপনার রেখা মারা যায়, ওই পুকুরেই মারা যায়, ও করোনা ভাইরাসের সময় মারা যায়। তো অনেকেই ধারণা করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু কীভাবে মারা গেছে এটা আল্লাহ ভালো জানে, ও মারা যায়। তো দেখেন, আমরা আজ পর্যন্ত আমার ভাইয়ার হত্যা কীভাবে হইলো আমরা এটা আজও বুঝতে পারলাম না। এটা আমাদের কাছে এক চাঞ্চল্যকর ঘটনা হয়ে থাকলো। বা চাচি নামে থানায় মামলা করার সঙ্গে সঙ্গে আজকে এত বছর চাচির কোনো খোঁজই পাওয়া গেল না। তো আমার গল্পটা আপনাকে বললাম, যদি ভালো লাগে আমার গল্পটা আপনি রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই ইয়ামিন হোসেনের জীবনের এই আশ্চর্যজনক বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, গল্পটা একটু মানে যেহেতু এই টাইপের গল্প আমি আসলেই রেকর্ড করি না, বিকজ এটা মামলাধীন অবস্থায় আছে, এই সমস্ত যায় ঝামেলা। তারপর আমি যতটুকু পেরেছি স্কিপ করে কিছু বিষয় কেটে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। যদি কোনো অংশে না বুঝে থাকেন, আপনারা চেষ্টা করবেন আমাকে ইমেল করার জন্য বা আমাকে কমেন্ট করার জন্য, আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দেব। ইয়ামিনের লাস্টের দিকে যেটা জানালো যে তার চাচি হঠাৎ বাসা থেকে উধাও হয়ে গেছে এবং চাচির ঘরের ভিতরে বিভিন্ন ধরনের প্যারানর্মাল টাইপের বা কালো জাদু করার জিনিস সেগুলো পাওয়া গেছে। তো কেন জানি আমার মন বলতেছে সম্ভবত চাচি কিছু একটা করতে পারে। আর যদিও করবে তাহলে কেন বাসর ঘরে করবে, তার বাইরেও তো করতে পারতো। আমি আসলে ঠিক বুঝতে পারি না যে তার মৃত্যুটা কীভাবে হলো। আপনারা যারা গল্প শুনেছেন, কোনো কিছু না, আপনাদের সাদা মনে যদি কোনো রকম কোনো কিছু থেকে থাকে যে হ্যাঁ এভাবেই মারা যেতে পারে, সেটা আপনারা লিখতে পারেন। এতে হয়তো ইয়ামিন তার জীবনে একটা সিদ্ধান্ত নিতে পারে। এবং যে মামলা টামলা সব কিছু এখন শেষ, ওর চাচির নামে মামলাও তারা উঠাই নিয়েছে, তাদের আর কোনো অভিযোগ নাই। কিন্তু তাদের কথা হচ্ছে যে কীভাবে ইয়াসিন মারা গেল সেটা তারা আজও বুঝতে পারেনি। এবং কেনই বা হঠাৎ করে আখিও মৃত্যুবরণ করলো, এবং আখি যে ইয়ামিনকে দুধ দিল সেই দুধ খেয়ে কেনই বা বিড়াল মারা গেল, এই প্রশ্নগুলো আসলেই প্রশ্ন থেকে যায়। যদি উত্তরটা আপনার কাছে থাকে তো কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুরা, আজ এখানেই বিদায়। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।